ভালো আছেন স্যার? ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনাদের পড়াশোনার? কোনো আমার ক্লাসের পরে ফলো করেন নাকি আপনারা? চেষ্টা করি স্যার। চেষ্টা করেন না? জি স্যার। গুড গুড। ফলো একটু করলে ইনশাল্লাহ আমার ক্লাসের সঙ্গে সঙ্গে আমার ক্লাস যা পড়াচ্ছি তা ফলো করলেই হইলো, দেখবেন যে অনেক ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার, ইনশাআল্লাহ। কনসেপ্টটা ক্লিয়ার করতে পারাটাই হচ্ছে এখানে মেইন চ্যালেঞ্জ, আর কোনো চ্যালেঞ্জ নেই। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে অঙ্কগুলো তেমন কঠিন। হ্যাঁ জি স্যার, কঠিন। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে অঙ্ক তেমন কঠিন লাগবে। ছোট ছোট অঙ্ক তো স্যার, ছোট অঙ্ক এবং কোনো কম্পিটিশনটা কোনো ঝামেলার কোনো কম্পিটিশন না। তো যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা স্ক্রিনটা দেখলে আমাকে বলবেন। স্ক্রিন আসছে? হ্যাঁ স্যার, আসছে। আসছে? জি স্যার। ওকে, তো আমরা ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসটা দিয়ে আমরা ইনশাআল্লাহ চ্যাপ্টার 6টা শেষ করে ফেলবো আশা করি, এবং আজকের ক্লাসের মধ্যে কিছু অঙ্ক করার চেষ্টা করবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, ভাইটাল, যেগুলো আমাদের অসম্ভব কাজে আসবে, পরীক্ষাতে ওই ধরনের প্রশ্ন আসে। তা আমরা শেষ ক্লাসে কথা ছিলাম, একটু রিভিউ করে ফেলি। আমরা ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করছিলাম। কি কি ভ্যারিয়েন্স অ্যানালাইসিস বুঝছি আমরা একটু বলেন, ডেরিভেটিভ বলেন, যে কোনো কেউ বলেন কি কি ভ্যারিয়েন্স অ্যানালাইসিস আমরা বুঝছি। এফিসিয়েন্সি ভেরিয়েন্স, ভলিউম ভেরিয়েন্স। একটা একটা করে বলেন, সেলস থেকে শুরু করে কস্টিং থেকে শুরু করে সবগুলো বলেন। কস্ট এবং সেলস, সেলস এর মধ্যে কি কি ভ্যারিয়েন্স পেয়েছিলাম? Quantity variance, uses variance. No, price variance. Sorry, price variance and quantity variance. Right. না কোয়ান্টিটি না, সেলস এর মধ্যে হ্যাঁ কোয়ান্টিটি, ভলিউম, সেলস ভলিউম ভ্যারিয়েন্স ওটা কোয়ান্টিটি, আর সেলস প্রাইস ভ্যারিয়েন্স। ঠিক আছে, ঠিক আছে। আর আমরা কি করেছি? আমরা তারপরে কস্টের মধ্যে, ম্যাটেরিয়ালের মধ্যে কি কি ভ্যারিয়েন্স পেলাম? Material price and material uses variance and total variance. হ্যাঁ, টোটাল ভ্যারিয়েন্সটাকেই আবার স্প্লিট করে দুই ভাগে করলে আমাদের প্রাইস এবং ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স এবং ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্সটা পেয়েছিলাম, তাই তো? জি। লেবারও তাই, লেবারও একটু মানে কথা কনসেপ্টটা কি, কিন্তু শুধু একটা আইডেল টাইম, আইডেল ভ্যারিয়েন্স, লেবার আইডেল ভ্যারিয়েন্স আছে। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইউসেজ ভ্যারিয়েন্স বলি, আর মানে লেবারের ক্ষেত্রে কি ভ্যারিয়েন্স বলি? এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বলি। আর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা প্রাইস ভ্যারিয়েন্স বললে, লেবার ক্ষেত্রে সেটা কি বলি? লেবার রেট ভ্যারিয়েন্স, লেবার রেট ভ্যারিয়েন্স বলি। ঠিক আছে। তারপরে ভ্যারিয়েবল ওভারহেডটাও শিখছি আমরা। ভ্যারিয়েবল ওভারহেডের মধ্যে আমরা এই জিনিস পেলাম যে টোটাল ভ্যারিয়েন্স পেয়েছিলাম, তার মধ্যে আবার দুই ভাগে ভাগ করে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এবং এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স। যেহেতু ভ্যারিয়েবল ওভারহেড এক ধরনের এক্সপেন্ডিচার, তো ওটাকে ওই জন্য দুই ভাগে এফিসিয়েন্সি এবং এক্সপেন্ডিচার বলতেছে। কারণ তো কনসেপ্ট কিন্তু কি, ম্যাটেরিয়ালের মতো, লেবারের মতো, ভ্যারিয়েবলটাও মোটামুটি কনসেপ্ট একই রকম, তাই তো? তো আমরা এক্সাম্পল 7টা করছিলাম সেদিন। এখানে আমরা যেটা পেয়েছিলাম টোটাল ভ্যারিয়েন্সটা বের করছিলাম, এরপরে আমরা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স কিভাবে বের করতে হয় করছিলাম। আজকে আমরা দেখবো, আচ্ছা এটা একটু এখানে একটু বলে দিই কথা। এটা তো আমাদের ভ্যারিয়েবল ওভারহেড, যে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের মধ্যে কিভাবে করছিলাম, স্ট্যান্ডার্ড আওয়ার্স, স্ট্যান্ডার্ড রেট, আর অ্যাকচুয়াল আওয়ার্স, স্ট্যান্ডার্ড রেট। মানে দুই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেট, শুধু আওয়ার্স এর মধ্যে স্ট্যান্ডার্ড আওয়ার কত, অ্যাকচুয়াল আওয়ার কত, এটা ডিফারেন্সটা যেটা ছিল, ওই আওয়ারের ডিফারেন্সটাই কি দিয়ে আমার স্ট্যান্ডার্ড রেট দিয়ে গুণ করলে আমরা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা পাইছিলাম। আর এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স কি পেয়েছিলাম, অ্যাকচুয়াল আওয়ারেই ছিল দোনো ক্ষেত্রে, অ্যাকচুয়াল আওয়ার, শুধুমাত্র স্ট্যান্ডার্ড রেট এবং অ্যাকচুয়াল রেটের মধ্যে কি ডিফারেন্স ছিল,
ওইটাই হচ্ছে কি আমার মানে ওইটা দিয়ে ওইটাকে আমরা অ্যাকচুয়াল আওয়ার দিয়ে গুণ করলে আমরা এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সটা পেয়ে গেছিলাম। তো এক্ষেত্রে আমরা এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সটাকে পেয়েছিলাম ফেভারেবল আর এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটাকে পেয়েছিলাম অ্যাডভার্স। যোগ করলে যা হয় তাই 144 হয়, ওটা টোটাল 144 ছিল। এই ছিল আমাদের মোটামুটি ভ্যারিয়েবল ওভারহেডের সম্বন্ধে। তো ভ্যারিয়েবল ওভারহেড বলতে আবার এই যখন আইডল টাইম যখন থাকে, আইডল টাইমের কথা আমরা ইয়েতে পড়ছিলাম, আপনার লেবারের ক্ষেত্রে পড়ছিলাম। Idle time এখানে কি হয়, the analysis of variable production overhead variance is affected by the existence of idle time. It is usually assumed that variable production overhead is incurred during active hours only. তার মানে কি, শুধু অ্যাক্টিভ আওয়ার্স যখন যেটা থাকবে এটা ধরে নেওয়া হয় যে অ্যাক্টিভ আওয়ার যত ওয়ার্কিং হবে ওই সময়টার জন্যই আমার ভ্যারিয়েবল প্রোডাকশনের ওভারহেডটা ওটার সঙ্গে ওঠানামা করবে। তার মানে আইডল টাইম যেটুকু আছে ওই টাইমের জন্য আমরা ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেডটা আমরা ধর্তব্য নয়, এই কথাটার মিনিং হচ্ছে টাইম। তাহলে আবার বলতেছি ইট ইজ ইউজুয়ালি অ্যাজিউম দ্যাট দ্য ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড ইজ ইনকার্ড ডিউরিং করেছিলাম এই ক্ষেত্রেও তাই। The variable production overhead expenditure variance when there is idle time is the difference between the active hours worked, ওই active hours যেটা ওয়ার্ক করে সেটাই the standard variable overhead cost at the active hours worked and the actual overhead cost. তার মানে এখানে দুই ক্ষেত্রে অ্যাকচুয়াল আওয়ার্সটাই নিছে এবং শুধু রেটের ডিফারেন্সটাকে গুণ করে দিচ্ছে, আর কিছু না। এক্সাম্পল 8 এ দেখেন, এক্সাম্পল 8 এ কি বলতেছে, এক মিনিট আমাকে সময় দেন। হ্যাঁ, এক্সাম্পল এটা কি বলছে, extracts from the standard cost card of a product are as follows. একটা প্রোডাক্টের কস্ট কার্ড থেকে এই ইনফরমেশন পাওয়া গেছে। কি ইনফরমেশন? ডাইরেক্ট লেবার 2 hours into 15 hour $, per hour 30 টাকা, আর ভ্যারিয়েবল প্রোডাকশন লেবার 2 hours $4 per hour 8 টাকা। During May 200 units were produced. The direct labor workers were paid 6,600 for 440 hours of work. তাহলে কি হলো, 200 ইউনিটের জন্য আমার কত ঘন্টা কাজ করা দরকার ছিল বলেন তো somebody? During May 200 units were produced. আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন না? 420 ঘন্টা নাকি স্যার? আমার এখানে নেট প্রবলেম হচ্ছে অনেক স্যার। 420 ঘন্টা। দেখেন ডাইরেক্ট লেবার আবার আমি সবাই না 400 ঘন্টা করেছি। 400 ঘন্টা। আমি সবাইকে মিউট করে আপনারা আমার সঙ্গে আনমিউট করে কথা বলি, এখানে অনেকগুলো ভয়েস শুনতে পাচ্ছি। কেমন? সবাইকে মিউট করতেছি, আপনারা আনমিউট করে আমার সঙ্গে অবশ্যই কথা বলবেন, ইন্টারাকশন করবেন, নাহলে কিন্তু আমি মজা পাবো না আপনার সঙ্গে ক্লাস করা, বুঝছেন না? আর আপনারাও বুঝতেছেন কিনা আমি তো বুঝতে হবে একটু। আসেন এখানে বলতে ডাইরেক্ট লেবার আওয়ার 2 ঘন্টা করে ছিল, আর আমার ডিউরিং মে 200 ইউনিট প্রডিউস করছে। ডাইরেক্ট লেবার আওয়ার ওয়ার্কস ওয়্যার পেড 600 টাকা ফর 440 আওয়ার্স ওয়ার্ক। কিন্তু আমার স্টিমেট কত আওয়ার ছিল? 400 কত? 200 ইউনিটের জন্য কত আওয়ার ছিল? 400 আওয়ার। 400 ইউনিট, রাইট, 400 ইউনিট। থ্যাংক ইউ। তাহলে 440 ঘন্টা বেশি করছে, তাহলে এখানে আমাদের কি একটা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স হচ্ছে না? একটা 40 ঘন্টা 40 হচ্ছে। মাথায় রাখেন কথাটা। বাট দ্য আইডল টাইম রেকর্ডস শো দ্যাট 20 hours in the month were recorded as idle time. তাহলে আইডল টাইম আমরা রেকর্ড করছি 20 ঘন্টা। তাহলে আমরা অ্যাক্টিভ আওয়ার্স ওয়ার্ক কত ঘন্টা হলো? 420 ঘন্টা। ওই 20 ঘন্টাকে আমরা আইডল টাইম হিসেবে আলাদা করব। আর অ্যাকচুয়াল ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ইনকার্ড 1530 টাকা। তো পেয়ে গেলাম ক্যালকুলেট দ্য লেবার এন্ড ভ্যারিয়েবল ওভারহেড ভ্যারিয়েন্সেস। এবং লেবারও করতে বলছে ভ্যারিয়েন্স, আর লেবারও করতে বলছে, ভ্যারিয়েবল ওভারহেডও করতে বলছে, একসাথে করতে বলছে। কারণ দুটোটা সেম সিস্টেমে সেম ঘন্টার উপর নির্ভর করতেছে, একসাথে করতে আপনার কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে আমরা আইডল টাইমের যেই আমার ভ্যারিয়েন্স, সেটা আইডল টাইম ভ্যারিয়েন্স করে ফেলেন। আইডল টাইম তো আমরা 20 ঘন্টা
20 ঘন্টা হিসেবে 15 টাকা হিসেবে আইডল টাইম ভ্যারিয়েন্স কত টাকা হবে অ্যাডভার্স? 15 টাকা পার আওয়ার। 20 ঘন্টার জন্য কত টাকা গেল? স্যার 300 টাকাটা পুরোই আমাদের লস, তা কি না? জি স্যার। তাহলে এটা অ্যাডভার্স হিসেবে ধরবেন, এটাকে বলা হবে আইডল টাইম ভ্যারিয়েন্স 20 আওয়ার্স অ্যাডভার্স 300 টাকা। ক্লিয়ার গেল একটা। এবার আসেন আমরা করি এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স করি। এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স করে আমার তাহলে অ্যাকচুয়াল আউটপুট কত? 200 ইউনিট। তাহলে আমার স্ট্যান্ডার্ড আবার কত ছিল? 400 আপনারা বললেন। আমরা সময় নিচ্ছি কত? 420। 420। তাহলে আমরা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স কত ঘন্টা হইলো? 20 অ্যাডভার্স স্যার। 20 আওয়ার্স অ্যাডভার্স হইলো। তাহলে আপনারা রেট দ্বিগুণ করেন। স্যার এই ম্যানটা আমার একটু প্রবলেম হচ্ছে, একটু আরেকবার বলবেন স্যার? জি অবশ্যই বলবো। আমরা আপনি যিনি এখন প্রশ্ন করলেন, আপনি কি আইডল টাইম 20 ঘন্টা বুঝতে পারছেন? একটু জি স্যার, ওইটা বুঝতে পারছি। জি স্যার। তাহলে আমাদের হাতে থাকলো অ্যাক্টিভ আওয়ার্স কত হাতে থাকলো? 420। এটা ঠিক আছে? জি স্যার। এই 420 এর জন্য আমার 200 ইউনিটের জন্য আমার আসলে স্ট্যান্ডার্ড ছিল কত ঘন্টা? 400 ঘন্টা। কেমন? তো আমি করছি 420 ঘন্টা। তাহলে আমার এখানে আমার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স হলো না? জি স্যার। কত ঘন্টা? 20 ঘন্টা। ওটাকে ভ্যালু করেন। 300 হয় স্যার ইনটু 300 টাকা অ্যাডভান্স। এটা 300 টাকা। গুড, ভেরি গুড, হয়ে গেল। তাহলে স্ট্যান্ডার্ড ডাইরেক্ট লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স আমি পেয়ে গেলাম কত? $300 অ্যাডভান্স। জি স্যার। এখন ওই যে আমার যে ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড, এটাও তো আমার সাধারণত ডাইরেক্ট লেবারের ঘন্টার উপরে নির্ভর করে। এখানে বলেও দিচ্ছে তাই, সাধারণত তাই করে যে ডাইরেক্ট লেবার যত ঘন্টা ওই ঘন্টার উপরে ভ্যারিয়েবল ওভারহেডটাও নির্ভর করে। নরমালি দেখতে পাই আমরা, এখানে বলেও দিচ্ছে তাই। সো এখন তাহলে আমাদের ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেডটা বের করতে কোনো অসুবিধা নেই। একই রকম 20 ঘন্টায় আমার মানে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স ভ্যারিয়েবল ওভারহেডের ক্ষেত্রে। আর ভ্যারিয়েবল ওভারহেড রেট কত পার আওয়ার? কত রেট? $4। $4। তাহলে আমার মানে অ্যাডভার্স এফিসিয়েন্সি ছিল 20 ঘন্টা। এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স ছিল $80 অ্যাডভার্স। এই হলো মোটামুটি আমরা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স লেবারের ক্ষেত্রে এবং এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স ভ্যারিয়েবল ওভারহেডের ক্ষেত্রে পেয়ে গেলাম। স্যার এখানে ডাইরেক্ট লেবার $15 আর হচ্ছে ভেরিয়েবল প্রোডাকশন $4, যেটা এটাতে স্ট্যান্ডার্ড, তাই না স্যার? স্ট্যান্ডার্ড তো বটেই। কস্ট কাট মানে কি? এই যে তাহলে আপনি শুনেন, প্রশ্নকর্তার নাম কি? মোহাম্মদ সালাউদ্দিন। ভেরি গুড। দেখেন এখানে যে লেখছে প্রথম লাইনে এক্সট্রাক্টস ফ্রম দা স্ট্যান্ডার্ড কস্ট কার্ড। এই শব্দ তিনটা একদম বুঝেন আপনি। স্ট্যান্ডার্ড কস্ট কার্ড মানে কি? স্যার পার ইউনিট যেটা হিসাব করে, যেটা আমরা প্রথমে পড়ছিলাম স্যার, অ্যাবসরপশনের স্যার যেটা মানে বাজেটেড কস্ট যেটা। বাজেটেড হ্যাঁ, বাজেট শব্দ শুনতে যাচ্ছিলাম। স্ট্যান্ডার্ড কস্ট কার্ড মানে হচ্ছে এস্টিমেটেড অথবা বাজেটেড কস্ট কার্ড। মানে কস্ট কার্ড যখন বলবে তখন বুঝবেন যে এটা পার ইউনিটেই বলতেছে, কস্ট কার্ড করা। ঠিক আছে? স্ট্যান্ডার্ড কস্ট কার্ড মানে পার ইউনিটে কত কস্ট সেটাই বের করা, সেটাই মিন করতেছে। এটা মাথায় রাখেন সবাই। ওকে, এবার আসলে আমাদের এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স করি। আমরা এক্সপেন্ডিচার আমাদের করছি অ্যাকচুয়ালি কত করছি? অ্যাকচুয়াল ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার 1530 টাকা। হ্যাঁ, আর আমাদের হাওয়া উচিত ছিল কত টাকা ওভারহেড? এস্টিমেটেড কত ছিল বা স্ট্যান্ডার্ড কত ছিল বা বাজেট কত ছিল? তো 4 ইনটু 1600 কথা ছিল স্যার। 1600 না স্যার, 4 ইনটু সাইডেন্টে বাদ দিতে হবে স্যার। বাজেটেড স্যার 4 ইনটু 440 হবে, তাহলে স্যার 420 হবে। 420 হবে। 20 ঘন্টা যে আইডল টাইম আমরা একটু আগে এখানে পড়েছিলাম যে variable, it is usually assumed that the variable production overhead is incurred during active hours only. আচ্ছা। তো আমরা 420 টা ধরবো এখানে। কেমন? 420 টা ধরবো। স্যার এই লাইনটা না থাকলে স্যার আমরা 440 তে করতাম। কোন লাইন না থাকলে? এই যে assume that variable production overhead incurred না, এটা তো আমি জাস্ট থিওরি থেকে পড়লাম। এটার সঙ্গে অঙ্কের সঙ্গে কোনো রিলেশন নাই। এটাই প্র্যাকটিস। আচ্ছা, এটাই প্র্যাকটিস। কারণটা কি? এটা আপনি লজিক্যালি দেখেন। আপনি লজিক্যালি যদি চিন্তা করেন তাহলে তাই দাঁড়াবে। লজিক্যালি যদি চিন্তা করেন, সেন্স যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার যত ঘন্টা আপনার যেহেতু এটা ওভারহেড এবং ওভারহেডটাকে বেসিস আপনার সাধারণত করে থেকে লেবার আওয়ার ওয়ার্কস এর উপরে, তাহলে আমার যত ঘন্টা লেবার আওয়ার ওয়ার্কস হবে তত ঘন্টাই তো আমি চার্জ করবো। হ্যাঁ, এটা সাধারণত অ্যাজিউম করা হয় এভাবেই। এটা লজিক্যালিও এটা ইজ কারেক্ট। সেজন্য বলবো। কিন্তু স্যার ডিরেক্ট লেবারের ক্ষেত্রে স্যার কিন্তু আমরা স্যার পুরোটাই ধরবো স্যার এই ক্ষেত্রে।
মানে লেবার ভেরিয়েন্সের ক্ষেত্রে? ডিরেক্ট লেবারের ক্ষেত্রে তো আমরা অ্যাক্টিভ আওয়ার্স থেকে আলাদা করে নিছি এবং আমার যে আইডল টাইম থেকে আলাদা করে নিছি। সো ওটা তো এফিশিয়েন্সির জন্য, সো ওটা তো এফিশিয়েন্সির জন্য, মানে যেটা এখন বলতেছেন। হ্যাঁ করছি। রেড ভেরিয়েন্সের জন্য তো পুরোটা নিব। রেড ভেরিয়েন্সের জন্য আমি কি করছিলাম? তো 440 এর পুরোটা নিব না স্যার? অ্যাকচুয়াল আউটপুট আমরা যেটা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, রেড ভ্যারিয়েন্সের ক্ষেত্রে আমরা পুরোটা নিব কোন? আমরা আইডল টাইম যদি রেকর্ড করা থাকে, যদি আইডল টাইম রেকর্ড করা থাকে, আইডল টাইমটাকে বাদ দিয়ে আইডল টাইমটা যে একটু অংশ ওইটুকু জন্য আমরা একটা ভ্যারিয়েন্স ধরতেছি, আইডল টাইম ভ্যারিয়েন্স বলতেছে ওটাকে 20 ঘন্টা, বুঝছেন না? জি স্যার। আমরা যেটা আইডল টাইম ওটাকে আমরা আলাদাই করে ফেলছি, আলাদা করে ফেলে ওই যে 20 ঘন্টা আইডল টাইম, 20 ঘন্টা আলাদা করে পুরোটাই আমার লস, পুরোটাই আমার 15 টাকা করে 300 টাকা আমি প্রথমে একটা অ্যাডভান্স দেখা দিচ্ছি, ওটা আইডল টাইম ভ্যারিয়েন্স। এবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের জন্য আইডল টাইম অংশটা বাদ দিয়ে 420 ঘন্টা থাকবে, ওই 420 ঘন্টার উপরে আমি হিসাব করে দেব, আমরা হিসাব করব। তো রেট ক্ষেত্রে তাই, হ্যাঁ এক্সপেন্ডিচারের ক্ষেত্রে তাই। তাহলে এবার আসেন, তাহলে একটু গেল, তাহলে আমাদের 420 গুণ, আমরা যদি ভ্যারিয়েবল উপরে ব্যালেন্স দেখি, 420 গুণ 4 টাকা, তাহলে কত টাকা হয়? 1680 1680 টাকা। আর অ্যাকচুয়ালি করছি 1530 টাকা, বিয়োগ করলে কত? 150 150 টাকা কি হলো আমার? ফেভারেবল। দিস ইজ দ্য থিং, ওকে। এবার আমরা মোটামুটি ফিক্সড ওভারহেড সম্বন্ধে জানতে পারলাম। ও এটা একটা ভ্যারিয়েবল চলে, এবার ফিক্সডে আসে। আমরা ফিক্সড ওভারহেডটা আমরা এবার বুঝি। Fixed overhead হচ্ছে the amount of overhead absorbed for each unit of output is the standard fixed overhead cost per unit. The total cost variance is therefore calculated as follows. The standard fixed production overhead cost absorbed by the actual production. তাহলে actual production standard rate দিয়ে fixed rate দিয়ে গুণ করছি, তাহলে ওটা কত অ্যাবজর্ব করছি সেটা আমরা পাচ্ছি। That is the amount of fixed overhead actually absorbed into production using the standard absorption rate and the actual fixed production overhead rate. তাহলে এটা দিয়ে আমরা টোটাল কস্ট ভেরিয়েন্স পেয়ে যাচ্ছি। আমরা অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড কত খরচ করছি এবং আমরা পার ইউনিট বেসিসে কত টাকা অ্যাবজর্ব করছি, এই দুটো ডিফারেন্স হচ্ছে আমার টোটাল কস্ট ভেরিয়েন্স ফিক্সড ওভারহেডের ক্ষেত্রে। প্রথমে দেখেন, overhead absorbed actually output into standard fixed production, হ্যাঁ, overhead absorption rate x আর actual fixed overhead y, যোগ বিয়োগ করলে প্লাস মাইনাস করলে আমার ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট ভ্যারিয়েন্সটা পেয়ে যায়। এবার আন্ডার আর ওভার অ্যাবজর্পশন কথা এখানে একটু সেন্সে আনতে হবে আমাদের। সেটা হচ্ছে কি, in standard absorption costing the total cost variance for fixed production overhead variance is the amount of over absorbed or under absorbed overhead. আমরা ওভার অ্যাবজর্পশন আন্ডার অ্যাবজর্পশন আমাদের অঙ্কের ক্ষেত্রে ইউজ করেছিলাম, তাহলে আসলে এটাই কিন্তু ওভার অ্যাবজর্পশন অথবা আন্ডার অ্যাবজর্পশন ওভারহেড, এটাই কিন্তু আমাদের এখানে, এটাই স্ট্যান্ডার্ড কস্টিং এর মধ্যে আমাদের যে ভ্যারিয়েন্সটা, টোটাল ভ্যারিয়েন্সটা। ইন স্ট্যান্ডার্ড অ্যাবজর্পশন কস্টিং the total cost variance for fixed production overhead variance is the amount of over absorbed or under absorbed overhead. Over absorbed overhead is a favorable variance, under absorbed overhead is an adverse variance. Under or over absorption is the difference between the overhead incurred, মানে overhead যেটা খরচ করছি, and the overhead absorbed, এবং যেটা অবজর্ব করছি ওইটাই আসলে বেশি। তারপরে আসেন একটা এক্সাম্পলের মধ্যে জিনিসটা আমাদের আরো মাথায় খেলে যাবে। আর বলছে the under over absorption occurs because the overhead absorption rate, OAR, overhead absorption rate is based upon two predictions, the budgeted fixed overhead and the budgeted level of activity. If either or both predictions are wrong, there will be under or over absorption and there will be a fixed overhead total variance. If the actual expenditure is different from the budgeted expenditure, there is an expenditure variance. এটা আমরা যেভাবে করছি সেভাবে একই লজিক, একই কনসেপ্ট। If the actual production is different from the budgeted production, there is a volume variance. A fixed production overhead volume variance represents the amount of fixed overhead that has been under or over absorbed due to the fact that actual production volume differed from the budgeted production volume. The concept same, একই রকম লজিক, শুধু আন্ডার অবজার্ভের কথা এখানে একটা এক্সট্রা কথা আপনাদের চলে আসছে।
দ্রুত আগাই, অঙ্কের মধ্যে চলে আসলে ভালো হবে, কারণ আমাদের কিছু স্পেশাল অঙ্ক আছে আজকে, আমরা এটা মোটামুটি বুঝে গেছি। তো এটা পারফরম্যান্সটা কিরকম, ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার পারফরম্যান্স কিরকম, বাজেটেড ফিক্সড ওভারহেড আর মাইনাস অ্যাকচুয়াল প্রোডাকশন ওভারহেড অ্যাকচুয়াল ইনকাম, বাট বাজেটের সঙ্গে অ্যাকচুয়াল সঙ্গে মাইনাস করলে ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স, আমি কত খরচ করা উচিত ছিল, কত খরচ করছি। বাজেটেড ফিক্সড ওভারহেড মানে আমি অ্যাকচুয়াল যেটা আমার খরচ করা দরকার ছিল ওটার উপরে বাজেট আমার রেট অনুযায়ী কত টাকা আমাদের এস্টিমেট ছিল খরচ করা উচিত ছিল, এবং অ্যাকচুয়ালি আমরা কত করেছি। তাহলে ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স এখানে বের হচ্ছে, and expenditure variance can be calculated for fixed production overhead. A similar variance can be calculated for other fixed overhead cost. অন্যান্য ফিক্সড ওভারহেড কস্ট আছে না আমাদের, যে এটা যে প্রোডাকশন ওভারহেড কস্টের কথা বলতেছি, প্রোডাকশন ওভারহেড, কিন্তু আমাদের তো অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সেলস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড এক্সপেন্ডিচার থাকতে পারে, আমাদের ডিস্ট্রিবিউশন সেলস এন্ড ডিস্ট্রিবিউশন থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড থাকতে পারে, সেক্ষেত্রেও একই রকম সেন্স অ্যাপ্লাই করে আমরা ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করতে পারবো। স্যার জি, এর আগের পিসের যে প্রোফর্মাটা ওটা স্যার বুঝিনি, ওটা একটু আরেকবার বলবেন স্যার। একই কথা। 185 পিসটা একই কথা, এই যে এখন দ্য ডিফারেন্স বিটুইন ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স কিভাবে বের করে, ফিক্সড প্রোডাকশন এক্সপেন্ডিচার ওভারহেড এক্সপেন্ডিচার খরচের ভ্যারিয়েন্সটা কিভাবে বের করব। স্যার আগেরটা এটা এক কথা না স্যার, ফিক্সড প্রোডাকশন ওভারহেড এন্ড অ্যাকচুয়াল ফিক্সড প্রোডাকশন ওভারহেড, এই যে ডিফারেন্স, বাজেট কি ছিল এবং অ্যাকচুয়াল কি করছি, এই স্যার, সিম্পল। আগের প্রোফর্মা আর এই প্রোফর্মা তো একই, তাই না স্যার? সেম লজিক, সেম কনসেপ্ট। ওকে স্যার। তারপর আসেন ফিক্সড প্রোডাকশন ওভারহেড ভলিউম ভেরিয়েন্স, আগেরটা করছে এক্সপেন্ডিচার, এবার ভলিউমটা কিরকম, আগে ভলিউম ডিফারেন্স দেখবেন, অ্যাকচুয়াল আউটপুট প্রোডিউস, বাজারের আউটপুট, কত বাজার করছিলাম আর অ্যাকচুয়াল কত আউটপুট করছি, এই ভলিউমের ডিফারেন্সটা হচ্ছে আমার ভলিউমটা পেয়ে গেলাম। এবার ভ্যালু করবো কি দিয়ে, ইনটু স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড রেট পার আওয়ার ফিক্সড প্রোডাকশন ওভারহেড ভলিউম ভেরিয়েন্স। তাহলে আমার স্ট্যান্ডার্ড রেট যা ছিল ওটা দিয়ে আমরা ভলিউমের ডিফারেন্সটাকে গুণ করলে আমার ভলিউম ভ্যারিয়েন্সটা পেয়ে যাবো ফিক্সড প্রোডাকশন। একই রকম কনসেপ্ট। এক্সাম্পল 9টা দেখি দ্রুত, সো দ্যাট আমাদের ক্লিয়ার হবে কনসেপ্ট। আচ্ছা, আমার এখানে কারেন্ট চলে গেছে, কারেন্ট আসছে এবার, হ্যাঁ ওকে ঠিক আছে, কারেন্ট চলে গিয়ে আবার চলে আসছে। আচ্ছা, এক্সাম্পল 9 দেখেন, the following data relates to the fixed production overhead cost of producing widgets in March. বলতেছে যে একটা প্রোডাক্টের কথা বলছে, বাজেটেড ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ছিল 4375, বাজেটেড ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ছিল 4375, বাজেটেড প্রোডাকশন ভলিউম ছিল 1750, স্ট্যান্ডার্ড ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট 25 আওয়ার করে 0.25 আওয়ার্স করে, মানে 1 ঘন্টা 4 ভাগের 1 ভাগ, 0.25 আওয়ার্স এট দ্য রেট অফ 10 টাকা পার আওয়ার, তাহলে 2.5 টাকা ছিল পার ইউনিট। নাম্বার অফ উইচেস প্রোডাকশন ইন মার্চ 1800 ইউনিট, অ্যাকচুয়াল ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার 4800, ক্যালকুলেট দ্য রিকর্ড হচ্ছে ক্যালকুলেট দ্য ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার এন্ড ভলিউম ভ্যারিয়েন্স। তাহলে এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স আপনারা মুখে মুখে বলেন, আমার অ্যাকচুয়াল বাজেট কত ছিল, 4000 বলেন 375। হ্যাঁ 4375 ছিল আমার বাজেট। অ্যাকচুয়াল ফিক্সড প্রোডাকশন বলা আছে কত টাকা, 4800। তাহলে ডিফারেন্সটা কি 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 ভ্যারিয়েন্স, অ্যাডভার্স কি ভ্যারিয়েন্স, কি নাম, এই ভ্যারিয়েন্সটার নাম কি, এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স। এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স, রাইট। তাহলে আমার খুব সহজ, 4800 বিয়োগ 4375 বিয়োগ করলে কত টাকা হয়, 425। এটা অ্যাডভার্স, 425 টাকা অ্যাডভার্স ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স। ক্লিয়ার? এবার আসেন আমার কত হচ্ছে ভলিউম, ভলিউম ভ্যারিয়েন্স, ভলিউম কত ছিল আমার, বাজেট কত করছি 1750, বাজেট 550 ছিল, 1750 আর করছি কত 1800, তাহলে ভলিউম ডিফারেন্স কত, 50 কি বেশি অ্যাডভান্স না ফেভারেবল, ফেভারেবল, যেহেতু বেশি করছি বাজেট চেয়ে বেশি করছি ফেভারেবল, তা কত দিয়ে গুণ করব, 2.5 দিয়ে গুণ করব। ভেরি ইজি, কত টাকা হয়, 2.5 125 টাকা, 125। এই একদম সিম্পল। হ্যাঁ, এবার আমরা মোটামুটি ফিক্সড এই সম্বন্ধে জানলাম। এবার আসেন আসল জায়গায়। আচ্ছা, মার্জিনাল কস্টিং এর ক্ষেত্রে কি হবে, আমরা তো অ্যাবজর্পশন কস্টিং এর জানলাম না, মার্জিনাল কস্টিং এর কি হবে সেটা একটু জেনে নিই, খুব শর্টলি জেনে নিই। মার্জিনাল কস্টিং এ, ইন মার্জিনাল কস্টিং ফিক্সড প্রোডাকশন ওভারহেড are not absorbed into the cost of production, তাই না? কস্ট অফ প্রোডাকশনের মধ্যে কি আমরা ফিক্সড পোরশন থেকে অ্যাবজর্ব করি? মার্জিনাল কস্টিং এর মধ্যে রিভিউ করেন চ্যাপ্টার 2। না স্যার,
করি না? আমরা যেহেতু কন্ট্রিবিউশন মার্জিন বের করি, কন্ট্রিবিউশন করি, তাহলে সেখানে আমরা ওইটা অবজার্ভ করতাম না ফিক্সড ওভারহেড, ঠিক কি না? সবার মনে পড়তেছে কথাটা বলেন? স্যার জি স্যার। হ্যাঁ, এগুলো ভাইটাল পয়েন্ট, এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ইস্যু, আমাদের সবসময় এগুলো আমাদের মাথায় আসতে হবে, থাকতে হবে। তাহলে মার্জিনাল কস্টিং এর মধ্যে আমরা ফিক্সড প্রোডাকশন ওভারহেডটাকে আমরা অবজার্ভ করি না। তাহলে ফর দিস রিজন দেয়ার ইজ নো ফিক্সড প্রোডাকশন ওভারহেড ভলিউম ভ্যারিয়েন্স। তাহলে কোনো ভলিউম ভ্যারিয়েন্সের কোনো প্রশ্নই আসে না, ওখানে আসে না। The only fixed production overhead variance reported in standard marginal costing is a fixed production overhead expenditure variance. তাহলে ভলিউম ভ্যারিয়েন্স আসবে না, শুধুমাত্র ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সটা আমরা মার্জিনাল কস্টিং এর ক্ষেত্রে করব। কথাটা মনে থাকবে কিনা বলেন? স্যার ভলিউম ভ্যারিয়েন্সটা আসবে না, শুধুমাত্র ফিক্সড আসবে। ভলিউম ভ্যারিয়েন্সটা আসবে না, যেহেতু কোনো আন্ডার অবজারভেশন এখানে নাই, আর সুতরাং কোনো আসতেছে না। This is the difference between actual and budgeted fixed production overhead expenditure as described above for absorption costing. Absorption costing আমরা যেভাবে করছি ঠিক একইভাবে এটা একই রকম ভাবে আমরা মার্জিনাল কস্টিংটাও করে দেব। ঠিক আছে? ঠিক আছে কিনা বলেন? হ্যাঁ বলেন না ভাই। স্যার আবার বলবেন স্যার, এটা যেটা লাস্টে বললেন। স্যার মার্জিনাল কস্টিং এর মধ্যে আমাদের যেহেতু কোনো ফিক্সড অবজর্পশন হয় না, ফিক্সড ওভারহেড অবজর্পশন করি না আমরা অবজর্পশনটা ফিক্সড কস্ট থেকে একদম সব শেষে কন্ট্রিবিউশন মার্জিন থেকে বিয়োগ করে তারপর প্রফিটটা বের করে দেখাই মার্জিনাল কস্ট থেকে, ঠিক না? প্রথমে মার্জিনাল কস্ট কি করি আমরা? সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্স বাদ দিয়ে কন্ট্রিবিউশন বের হয়, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে ওভারহেডটা বাদ দিয়ে প্রফিটটা বের হয়। সুতরাং সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না, ওখানে আর কোনো ভলিউম ভ্যারিয়েন্স দরকার নেই। এখানে ভলিউম ভ্যারিয়েন্স প্রশ্ন আসলে শুধুমাত্র এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্সটাই মার্জিনাল কস্টিং এর দেখাতে হয়। আর এটা মাথায় আপনিও আসবে, আপনি যখন ডেটা নিয়ে যখন বসবেন তখন দেখবেন যে আপনি ফিক্সড পোর্শন ওখানে পাচ্ছেন না, আপনি তো আর করবেন করতে গিয়ে, ঠিক আছে না? জি স্যার। 1 মিনিট ওয়েট করি, আদান হচ্ছে, তারপর আমরা ইম্পর্টেন্ট জায়গায় চলে যাবো, অপারেটিং স্টেটমেন্টে যাবো। স্যার মার্জিনাল একটা এক্সাম্পল করলে ভালো হতো না? এক্সাম্পল কি আছে স্যার এখানে? এখানেই আছে, আগে এক্সাম্পল 9 এর মধ্যে পাবেন। আপনি যদি ফিক্সড পোর্শনটা বাদ দেন তাহলে আপনার মার্জিনাল যেটা সেটা পেয়ে গেলেন, এক্সপেন্ডিচার ভার্সেস করলেই হবে, একই রকম সিস্টেম, ওকে একই রকম, একই। ও আজ তো হচ্ছে না, এখন একটু আগে আজ শুনছিলাম বলে মনে হচ্ছিল। আচ্ছা এনিওয়েজ, তাহলে আমরা আগাই। ওকে স্যার। এবার আমরা আসি অপারেটিং স্টেটমেন্টে। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের এই আগামী 3টা এক্সাম্পল আছে, খুবই ইম্পর্টেন্ট। এগুলাই আমাদের পরীক্ষাতে কিন্তু এগুলোতে আসবে এবং এগুলোতে আমাদের বেশি ফোকাস করতে হবে। আমরা তো মোটামুটি এখন শিখে ফেললাম হোয়াট ইজ আপনার ভ্যারিয়েন্স অ্যানালাইসিস শিখলাম না? ভ্যারিয়েন্স অ্যানালাইসিসের মধ্যে আমরা আর্নিং পার্টের মধ্যে ধরছি, আমরা সেলস নিয়ে কথা বলছি। সেলস এর মধ্যে আমরা বলেন, আমার সঙ্গে বলেন আপনারা, সেলস এর মধ্যে কি কি ভ্যারিয়েন্স করছি আমরা? সেলস প্রাইস ভ্যারিয়েন্স, ভলিউম ভ্যারিয়েন্স, সেলস ভলিউম ভ্যারিয়েন্স গেল। আমার আর্নিং, রেভিনিউ আর্নিং এর জন্য গেল। এবার কস্টের বিষয় আসেন। কস্টের মধ্যে আসলে আমাকে প্রথমে আসলে আমার ডাইরেক্ট লেবারে কি কি ভ্যারিয়েন্স পেয়েছি আমরা? ডাইরেক্ট লেবার প্রাইস ভ্যারিয়েন্স, স্যার ডাইরেক্ট আবার রেট ভ্যারিয়েন্স। রেট ভ্যারিয়েন্স আর এফিসিয়েন্সি। রেট ভ্যারিয়েন্স বলবেন তো লেবারের ক্ষেত্রে? স্যার আপনি লেবারই তো বলছেন। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আচ্ছা লেবার বলছিলাম, হয়তো ভুল হতে পারে। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আসেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স আর হচ্ছে ভ্যারিয়েন্স ইউসেজ, ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। লেবারের ক্ষেত্রে রেট ভ্যারিয়েন্স, এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, আর আইডল টাইম ভ্যারিয়েন্স গেল। তারপর আসেন আবার ভ্যারিয়েবল ওভারহেডের মধ্যে ভ্যারিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স, আর এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা ঠিক অ্যাকুরেটলি আমার লেবারের এফিসিয়েন্সির জন্য যে যত ঘন্টা ইউজ করছিল তত ঘন্টায় আমরা অ্যাক্টিভ লেবার আওয়ারটা ভ্যারিয়েবল ওভার ক্ষেত্রেও আমরা ইউজ করবো, ঠিক তো? জি। রিভিউ হচ্ছে কিন্তু রিভিউটা আমি করাচ্ছি ইচ্ছা মতো, কারণ আমার একটু পরে লাগবে এগুলো। আচ্ছা তারপর আসেন এবার ফিক্সড ওভারহেডের মধ্যে কিন্তু কি করলাম? এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স এর এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স আর হলো কি করলাম? ভলিউম ভলিউম ভ্যারিয়েন্স গেল। এবার তাহলে এবার আসেন, আমরা সব ধরনের ভ্যারিয়েন্স বের করলাম, ভ্যারিয়েন্স তো বের করলাম। এবার আসেন আমার রিপোর্টিং করতে হবে। এবার হচ্ছে আমাদের খেলা কস্ট অ্যাকাউন্টেন্টের মজা হচ্ছে এখানে আমরা এখন ম্যানেজমেন্টকে রিপোর্ট করব। ম্যানেজমেন্টের একটা বাজেটের একটা পারফরম্যান্স থাকে, কত প্রফিট করব, কত সেলস করব, এগুলো থাকে, ইত্যাদি থাকে। এখন ম্যানেজমেন্ট রিপোর্ট করার সময় আপনার এই ভ্যারিয়েন্স গুলো কাজে লাগায়া কিভাবে রিপোর্টিংটা করবেন সেটা হচ্ছে এখন আমাদের শেখার বিষয়। এটা খুব ইম্পর্টেন্ট। এই পার্টটা 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট। এগুলো ভালো মতো মনোযোগ দেখেন। একদম আমরা যা শিখে ফেলছি এই শিখার উপরে নির্ভর করে বাকি অংশটুকু আমাদের করতে হবে, ঠিক আছে? দেখেন তাহলে অপারেটিং, এটাকে বলা হয় অপারেটিং স্টেটমেন্ট রিপোর্ট বা ভ্যারিয়েন্স।
An operating statement is a top level variance report reconciling the budgeted and actual profit for the period. এটা কি করতে হয়? বাজেটেড প্রফিট যেটা ছিল ওর সঙ্গে আমি ভ্যারিয়েন্স গুলোকে প্লাস মাইনাস করে আমার অ্যাকচুয়াল প্রফিট কি হয়েছে সেটাকে আমাকে দেখাই দিতে হয়। এই আমার অ্যাকচুয়াল প্রফিট তো পাবো কখন? আমার কাজ করার পরে, 1 বছর পরে বা 1 মাস পরে। তাহলে অ্যাকচুয়াল প্রফিট যা হয়েছে বাজারের সঙ্গে মিল হয়নি কেন? মিল কেন হয় না? আমি বাজার করছিলাম ভাই 10 লাখ টাকা প্রফিট হবে, বাজারে আমার এখন আমার কি বলে অ্যাকচুয়ালি দেখতে আমরা 8 লাখ টাকা, তাহলে 2 লাখ টাকা কেন কম হলো? তাহলে কিছু অ্যাডভার্স ভ্যারিয়েন্স ছিল, কিছু ফেভারেবল ভ্যারিয়েন্স ছিল। এইগুলোকে যোগ বিয়োগ করে আমি একটা স্টেটমেন্ট রেডি করে যখন ম্যানেজমেন্টের সামনে থ্রো করব, আমি প্রেজেন্ট করব, ওইটাকে বলা হয় আমার অপারেটিং স্টেটমেন্ট রিপোর্ট, ভ্যারিয়েন্সের রিপোর্ট। সেটা কিভাবে করবো? খুব চমৎকার, কিন্তু এগুলা খুব প্র্যাকটিক্যাল। দেখেন আপনারা, an operating statement starts off with the expected figure, for example budgeted or standard profit or contribution or cost etc. তাহলে আমাদের বাজারের প্রফিট কন্ট্রিবিউশন ধরলাম না, প্রফিটটা ধরে, প্রফিটটা বুঝলেই হয়ে যাবে। তাহলে আমরা বাজারের প্রফিট দিয়ে শুরু করতে হয় স্টেটমেন্টটা, and ends up with the corresponding actual figures, এবং যেটা একটু আগে বললাম শেষে আসবে corresponding actual figures. In between we list all the appropriate variances in as much as detail as possible. তারপরে আমাকে বাজারের সঙ্গে সব ভ্যারিয়েন্স গুলো যোগ বিয়োগ করে মাঝখানে থাকবে, শেষে আমার অ্যাকচুয়াল ফিগারটা বের হয়ে যাবে অটোমেটিক, এবং তখন আমরা বলতে পারবো যে এই কারণে আমাদের রিপোর্টটা, আমাদের অ্যাকচুয়াল ফিগারটা এরকম আসছে। The format will be similar to the following: the numbers have no significance, they are purely for illustration purposes. একটা ইলাস্ট্রেশন দিছে, এটা কোনো সিগনিফিকেন্ট কোনো এমন না, জাস্ট বোঝার জন্য এটা একটা আমাদেরকে ইলাস্ট্রেশন করে দিচ্ছে এরা। তাহলে 3 কলাম দেখেন, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। সবাই দেখতেছেন? স্ক্রিনটা দেখতেছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন না? দেখেন, এটা মনোযোগ দেখেন, খুবই সহজ বিষয়টা, কোনো কঠিন কিছু না, একদম সহজ। প্রথমে তাহলে আমরা কি লিখবো? বাজেটেড গ্রস প্রফিট। তাহলে যে প্রফিটটা আমরা বাজেট করছিলাম, গ্রস প্রফিট যেটা হবে সেটা প্রথমে আমরা লিখে ফেলবো। 3টা কলাম, কলাম 1 2 3, 3টা কলামে করতে হবে। স্যার এই ফরম্যাটে আমরা অঙ্কটারে সাজাবো নাকি? সাজাবেন না, 3টা কলাম করবেন, অপারেটিং স্টেটমেন্ট দিবেন। এরকম যদি একটা অঙ্ক আসে বলবেন যে আপনাকে হয়তো বা পরীক্ষাতে এরকম দিতে পারে, কয়েকটা ভ্যারিয়েন্স করেন, করে ওগুলোকে মানে আমাকে একটা অপারেটিং স্টেটমেন্ট করে দেন, বাজেটিং একটা রিপোর্ট করেন, বলতে পারেন। তো কি করবো তাহলে? বাজেটেড গ্রস প্রফিট প্রথমে দেখাই দেবো লাস্ট কলামে। এরপরে আমার আর্নিং কি ছিল? সেলস ভলিউম, প্রফিট, ভ্যারিয়েন্স। আমরা সেলস ভলিউমে যখন বের করছিলাম, সেলস ভলিউমে যে ডিফারেন্স বের করছিলাম, মনে আছে কিনা দেখেন, আপনারা একটু রিভিউ করেন, রিকল করেন। সেলস ভলিউমের ক্ষেত্রে আমরা সেলস ভলিউমের যে ভলিউম অংশটা বের করছিলাম, ওটাকে দিয়ে আমরা প্রফিট পার ইউনিট গুণ করছিলাম কিনা? জি স্যার। সবার মনে পড়ে কথাটা? সেলস ভলিউম প্রফিট যখন আমরা বের করছি 2 দিন আগে শিখছি, তখন কিভাবে করছিলাম? সে অ্যাকচুয়াল সেলস এবং বাজারের সেলস এর মধ্যে ডিফারেন্স কি হয়েছিল, সেই ভলিউম নিলাম আগে, নিয়ে ওটা দিয়ে আমরা স্ট্যান্ডার্ড প্রফিট গুণ করে দিয়েছিলাম, তাই তো? তখন আমাদের সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্স বেরিয়েছিল। খেয়াল করছে এবার? জি স্যার। স্যার যাদের খেয়াল করে নাই, অবশ্যই এগুলা খেয়াল করার জন্য আপনাদেরকে রিভিউ করতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা আসেন, তারপর আসেন, তাহলে আমরা বাজারের গ্রস প্রফিটের সঙ্গে সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্স থেকে এক্ষেত্রে ফেভারেবল যোগ করে দিলাম, যোগ করে দিয়ে বাজারের প্রফিট ফ্রম অ্যাকচুয়াল সেলস ওটা পেয়ে গেছি। হ্যাঁ, অ্যাকচুয়াল সেলস থেকে বাজার প্রফিট কি, সেলস ভলিউম যেহেতু প্রফিট যোগ করছি, তাহলে বাজারের প্রফিট ফ্রম অ্যাকচুয়াল সেলস ওটা বেড়ে গেল। এরপরে সেলস ভলিউম ভ্যারিয়েন্স, সেলস প্রাইস ভ্যারিয়েন্স। এবার সেলসের ক্ষেত্রে একটা প্রাইস ভ্যারিয়েন্স হয় যে আমার প্রাইসের ডিফারেন্স কি ছিল। 100 টাকার মাল 90 টাকা করে বেচছিলাম, বা 100 টাকার মাল 110 টাকা করে বেচছিলাম, তাহলে আমার 10 টাকা ফেভার ছিল। কত ইউনিট ছিল ওটা গুণ করলে, ইউনিটটা অ্যাকচুয়াল ইউনিট গুণ করলে আমার সেলস প্রাইস ভ্যারিয়েন্সটা বের হয়। এরকম তো ছিল নাকি? জি স্যার। তাহলে প্রাইস ভ্যারিয়েন্স হিসেবে বের করলাম, বের করার পরে এই যে প্রাইস ভ্যারিয়েন্সটা এখানে, এটাও ফেভারেবল, এটাও যোগ করে দিলাম। তাহলে আমার সেলস এর দুটা ফেভারেবল ছিল, ভলিউম, একটা ভলিউম সেলস ভলিউম ফেভারেবল, আর এটা প্রাইস অফ ভ্যারিয়েন্স ফেভারেবল, দুটো যোগ করে দিয়ে আমরা আগাচ্ছি। তাহলে প্রথমে শুরু করলাম কি দিয়ে? গ্রস প্রফিট দিয়ে। গ্রস প্রফিটটাকে নিয়ে এখন আমরা স্ট্যাটাস দিয়ে আনার পরে এবার দেখেন কস্ট গুলো। এটা গেল সেলস পার্ট, আর্নিং লাস্ট কলামে ছিল। এবার কস্ট গুলো, হ্যাঁ, অ্যাডভার্স এন্ড ফেভারেবল। এই যে লাস্ট আউটকামের নাম কি স্যার? লাস্টের যে 143 এটার নাম দেন স্যার? এটা কোনো নাম না দিলে অসুবিধা নেই, এটা জাস্ট গ্রস প্রফিটটাকে আপনি অ্যাডজাস্টমেন্ট করলে রাখেন। হ্যাঁ, এটা এরকম থাকলেও কোনো অসুবিধা নেই। বা আপনারা যে এখানে অ্যাকচুয়াল বাজার প্রফিট, অ্যাকচুয়াল সেলস ভলিউম, বাজার প্রফিট,
দিতে পারেন, এটা দিতে পারেন যে বাট স্যার কি বের করলাম স্যার অ্যাকচুয়ালি বাজারের প্রফিট, বাজারের গ্রস প্রফিট বলতে পারেন ইন অ্যাকচুয়াল রেজাল্ট, অ্যাকচুয়াল সেন্স। স্যার যদি অ্যাডভার্স হতো তাহলে তো আমরা বিয়োগ করতাম। হ্যাঁ অবশ্যই বিয়োগ করবেন, অবশ্যই বিয়োগ করবেন, রাইট। তাহলে এই পার্টটা সম্বন্ধে আমাদের মোটামুটি ধারণা ক্লিয়ার। ফর দ্য কি গ্রস প্রফিট ফর অ্যাকচুয়াল সেলস বলতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে সেলস পার্টটা গেল, এবার কস্ট পার্টে আসি। আমার কস্ট পার্টে আমরা কি করতাম, এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভ্যারিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড। ডাইরেক্ট ম্যাটেরিয়াল এখানে দুইটা ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি। তাহলে এইদিকে একটা, এই যে একটা কলামে অ্যাডভার্স, একটা কলামে ফেভারেবল, এই যে তিনটা কলাম না, এক কলামে তো আমরা তো প্রফিট লাগানো, লাস্ট কলামে অ্যাডভার্স এখানে, ফেভারেবল এখানে, আমি যোগ করবো। কস্ট ভ্যারিয়েন্সের মধ্যে কি হলো, কস্ট ভ্যারিয়েন্সের মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স ছিল অ্যাডভার্স, হ্যাঁ, ইউসেজ ভ্যারিয়েন্স ছিল ফেভারেবল। আবার ডাইরেক্ট ম্যাটেরিয়াল বিতে প্রাইস ভ্যারিয়েন্স ছিল ফেভারেবল, ইউসেজও ফেভারেবল ছিল। ডাইরেক্ট লেবারে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স ছিল ফেভারেবল, রেট ভ্যারিয়েন্স ছিল ফেভারেবল, আইডল টাইম ভ্যারিয়েন্স ছিল এটা ফেভারেবল ছিল। এবার ভ্যারিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এটা ছিল অ্যাডভার্স, ভ্যারিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স ছিল ফেভারেবল। তাহলে আমার ফিক্সড ওভারহেড, ফিক্সড প্রোডাকশন ওভারহেড এক্সপেন্ডিচার ছিল ফেভারেবল, ভলিউম ভ্যারিয়েন্স ছিল অ্যাডভার্স। তাহলে টোটাল অ্যাডভার্স কয়টা, তিনটা, টোটাল ফেভারেবল কয়টা, কয়েকটা আছে, সব যোগ করলাম। তাহলে আমার টোটাল অ্যাডভার্স ছিল 87,500, টোটাল ফেভারেবল হলো 57,550, 57,550 ফেভারেবল থেকে 37,500 অ্যাডভার্স টোটাল ভ্যারিয়েন্স গুলো বাদ দিলে আমার টোটাল একটা নেট করলে কত হয়, এই 20,050 ফেভারেবল হয়। কথাটা বুঝতেছেন আপনারা, প্রেজেন্টেশনটা বুঝছেন? স্যার একটু প্রশ্ন ছিল, আইডল টাইমটা কি স্যার ফেভারেবল হতে পারে? হয়তো আইডল টাইম চিন্তা করছিলাম, কিন্তু আইডল টাইম হয়নি আমার, তাহলে ফেভারেবল হয়ে যাবে। আচ্ছা, বাজেট করছিলাম একটা, বাজেটের মধ্যে ছিল না, ওটা হয়নি আমার, তো হতে পারে। স্যার মেশিনটা নষ্ট হয়নি এই জন্য স্যার। জি, আইডল টাইমটা ফেভারেবল হতে পারে স্যার, এটার রিজনটা কি হতে পারে? ওই যে বললাম আমার বাজেট করছিলাম আইডল টাইমে, কিন্তু আমার বাজেট টাইমটা হয়নি, আইডল টাইম লাগাটাই আমার। স্যার উপরে পোরশনটা একটু আগে বুঝে দিবেন স্যার। সেলসটা উপরে যে আমি যা বাজেট করছি তার চেয়ে আমার মানে সেলসটা জি স্যার সেলসটা। হ্যাঁ, সেলসটা কি হলো, তাহলে আমরা শুরু করতেছি কি দিয়ে, আমরা এই স্টেটমেন্ট শুরু করবো কি দিয়ে, বাজেটের গ্রস প্রফিট দিয়ে। আমরা শেষ করবো কি দিয়ে, শেষ হবে যখন আমাদের এটা আসবে আমার অ্যাকচুয়াল গ্রস প্রফিট। তাহলে ইন বিটুইন কি থাকবে, বাজারের উপর সবচেয়ে উপরে থাকবে বাজারের গ্রস প্রফিট, সব শেষে বের হয়ে যাবে আমার অ্যাকচুয়াল গ্রস প্রফিট। তো অ্যাকচুয়াল গ্রস প্রফিটটা আসলে আমরা ব্যবসা শেষ করার পরে, পিরিয়ডটা শেষ হওয়ার পরে হিসাব নিকাশ করতে আমরা অ্যাকচুয়াল গ্রস প্রফিটটা আমাদের হাতে তো আগে থেকেই থাকবে। সো এই অ্যামাউন্টটা আমরা জানি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই অ্যামাউন্ট, এই অ্যাকচুয়ালের সঙ্গে বাজারের সঙ্গে কেন ডিফারেন্সটা হইলো সেটাকে প্রেজেন্টেশন দেওয়া ম্যানেজমেন্টের সামনে। তো ম্যানেজমেন্টের সামনে বলবো যে আমাদের দেখেন, আমাদের বাজারের প্রফিট ছিল এরকম, আর আমাদের যা ভ্যারিয়েন্স হচ্ছে ওগুলো এরকম। তাতে দেখা যাচ্ছে আমার সেলসের মধ্যে সেলস ভলিউম ভ্যারিয়েন্স ছিল 15,000 টাকা ফেভারেবল, সেলস প্রাইস ভ্যারিয়েন্স ছিল 28,000 টাকা ফেভারেবল। তাহলে আমার মোটামুটি এখানে এটা এসে আবার আমার যে কস্ট ভ্যারিয়েন্স গুলো ছিল এটার মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল প্রাইসের জন্য এত টাকা, ইউজের জন্য এত টাকা, বিতে এত টাকা, লেবারে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স ফেভারেবল ছিল না, ফেভারেবল ছিল, অ্যাডভার্স ছিল না, রেটেও ফেভারেবল ছিল, আইডল টাইমও ফেভারেবল ছিল, ভ্যারিয়েবল ওভারহেড কি এফিসিয়েন্সি অ্যাডভার্স, এক্সপেন্ডিচার ফেভারেবল, এই সবগুলো যোগ বিয়োগ করে আমার টোটাল অ্যাডভার্স ছিল এত, টোটাল ফেভারেবল ছিল এত, সব নেট করলে 20,050 টাকা, মানে 57,550 থেকে 37,500 টাকা বিয়োগ করলে 20,050 টাকা ফেভারেবল ব্যালেন্স পাইছি আমরা। আর এখানে আমার টোটাল ব্যালেন্সটা বেড়ে বাজার ছিল 1 লক্ষ বাজার ছিল, সব ব্যালেন্স গুলো যোগ বিয়োগ করে আমার গ্রস প্রফিটটা, অ্যাকচুয়াল গ্রস প্রফিটটা 1,63,800 টাকা হয়েছে। এই হচ্ছে প্রেজেন্টেশন, আমার ম্যানেজমেন্টকে দিলাম প্রেজেন্টেশন। কথাটা এই ভেরি সিম্পল, আমরা ব্যালেন্স কিভাবে বের করতে হয় সেটা তো আমরা শিখছি আগেই। জি স্যার বুঝছি। এখন শুধু প্রেজেন্টেশন। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমরা যখন মানে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট করব স্যার, মানে এটা না, ওই যে ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং এ যখন করি স্যার, ওইখানেও গ্রস প্রফিট আর এখানে গ্রস প্রফিট তো সেমই থাকবে, তাই না স্যার? অফকোর্স ওইটার হচ্ছে যে ওইটার প্রেজেন্টেশনটা হচ্ছে যে সবার জন্য, আর এটার প্রেজেন্টেশন হচ্ছে শুধুমাত্র ম্যানেজমেন্টের জন্য, যে আমার বাজেটের প্রবলেমটা কেন হয়েছে, মানে কন্ট্রোলের ব্যাপারটা। হ্যাঁ, আপনি খুব রাইটলি সেড যে অ্যাকচুয়াল গ্রস প্রফিট আমরা কোত্থেকে পাবো, খুব ভালো প্রশ্ন করছেন যে অ্যাকচুয়াল গ্রস প্রফিট পাইলে কোত্থেকে পাবো, ওই আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে পাবো। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ আমরা যেটা করবো, অ্যাকচুয়াল গ্রস প্রফিট কি ওখান থেকে নিয়ে আমার বাজেটের সঙ্গে এটা নিয়ে আবার ম্যানেজমেন্টের জন্য এটা আমরা রিপ্রেজেন্ট করবো, এটা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে না?
আমাদের কস্ট অ্যাকাউন্টের কাজ হচ্ছে এটাই, আমরা সিএফ এর কাজ হচ্ছে সেটা, এটা করে আমরা তারপর আমরা আরো অ্যাকশন আছে আমাদের, শুধু ভ্যারিয়েন্স বের করলাম প্রেজেন্টেশন করলাম তাই কি, তারপর তাদের রেকটিফিকেশনের বিষয় চলে আসবে। হ্যাঁ, এখন একটা ফেভারেবল হলে যে আমার জন্য ভালো তা তো না, তাই কি বলেন? আমার একটা ভ্যারিয়েন্সে ফেভারেবল হলো, এটাকে আমার ধরে নেব এটা ভালো হয়েছে আমার জন্য? সবসময় তো ভালো না, ম্যাটেরিয়াল কম ব্যবহার করে বা কম প্রাইসের ম্যাটেরিয়াল ব্যবহার করে কোয়ালিটিকে আমরা কম্প্রোমাইজ করে করলে তো আমাদের ওভারঅল ইমপ্যাক্ট বহুত খেলা এখানে হয়ে যায়। মনে করেন প্রোডাকশন ম্যানেজার, সেলস ম্যানেজার, এদের মধ্যে যে কম্পিটিশন থাকে, হ্যাঁ, তারপরে কে ম্যানেজারের কাছে কত ভালো করে অ্যাচিভমেন্ট দেখাবে, বোনাস থাকে, সেলস বোনাস, প্রোডাকশন বোনাস, কত রকম খেলা আছে, তাই না? জি স্যার। বি কেয়ারফুল। আমাদের কাজ হচ্ছে কি আমরা অ্যাকিউরেটলি, নিরপেক্ষভাবে এই বিষয়গুলো ম্যানেজমেন্টের সামনে আনা, মানে এমন ভাবে আনা যে মনে হতে হবে যে আমি নিজে এটার মালিক, আমার খুবই মন থেকে আমি এটা করতেছি, পিওরলি করতেছি, কোন রকম ধান্দাবাদের কোনো ওখানে স্কোপ কাউকে দিব না, সোজা কথা। জি স্যার। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি, তাই না? সো এটা ইন্টারেস্টিং খুব, আপনারা আশা করি বুঝছেন। অঙ্ক আছে এটা সম্বন্ধে, অঙ্কগুলো কিন্তু চ্যাপ্টারে যে পাবেন সিমিলার অঙ্ক, তো অবশ্যই হাতে কলমে করবেন, এটাও হাতে কলমে করবেন, বা এগুলা তো বুঝছেন আপনারা আমার সঙ্গে, ওগুলো হাতে কলমে করবেন, ইনশাল্লাহ ঝামেলা থাকবে না, সহজ। In some questions, the usage variance will be subdivided into mixed and yield variance. Mixed variance সম্বন্ধে আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো। This is covered in chapter on advanced variances later in test. এবার হচ্ছে কি আমার ভ্যারিয়েন্স রিপোর্টিং। ভ্যারিয়েন্স রিপোর্টিংটা একটু শুনেন তাহলে কি হবে। Variances should be reported to management at the end of each control period. Control period মানে কি? আমরা যে পার্টিকুলার সময়ের জন্য বাজেটটা করি সেটা কি কন্ট্রোল পিরিয়ড? জি জি, ইচ কন্ট্রোল পিরিয়ডটা 1 মাসও হইতে পারে, 3 মাসও হইতে পারে, মানে প্রত্যেক 1 মাস পর আমি একটু রিভিউ করে দেখবো এটা কন্ট্রোল পিরিয়ড হতে পারে, অথবা আমার এন্ড অফ দ্য ইয়ার যে আমার ফুল যে আমার যে ফিনান্সিয়াল ইয়ার আছে সেটাও হইতে পারে। স্যার অ্যাকাউন্টিং পিরিয়ড কি বলা যাবে এটাকে? বলা যেতে পারে। এখন আমি কন্ট্রোল করার জন্য কন্ট্রোল পিরিয়ড যদি স্পেসিফিক করি তাহলে আমি 1 মাস, ফর এক্সাম্পল এখানে বলা আছে দেখেন, each end of the each control period, for example at the end of each month, for example at the end of each month there might be hierarchy of control reports, hierarchy of control report, এই কথাটা দেখেন, there might be a hierarchy of control report. hierarchy মানে বুঝেন নিশ্চয়ই, ধাপে ধাপে যে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যে কোম্পানিতে অর্গানোগ্রাম থাকে, hierarchy বলে। hierarchy of control reports there might be কিরকম, a top level report reconciling budgeted and actual profit should be prepared for senior management. আপনি এই রিপোর্টটা যদি আপনি একটা প্রোডাকশন ম্যানেজারকে দেন বা একটা সেলস ম্যানেজারকে দেন, তাহলে তো সে কিছু অংশ সে এখানে দেখতে পারবে, বুঝতে পারবে, বাকি অংশ সে দেখলে বুঝবেও না কিছু, বা তার বোঝার দরকারও নেই, ঠিক কিনা? জি স্যার। সম্পূর্ণ দরকার নেই, সম্পূর্ণ দরকার আছে ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টরের কাছে দরকার আছে। বোর্ড অফ ডিরেক্টর তো ফুল কোম্পানি দেখবে, সিএফও ফুল কোম্পানি দেখতেছে, হ্যাঁ, ম্যানেজমেন্ট টিমের যারা মেম্বার তারা ফুল কোম্পানি দেখতেছে, তারা সেলসের কথা চিন্তা করবে, পারচেজের কথা চিন্তা করবে, প্রোডাকশনের কথা চিন্তা করবে, এইচআর এর কথা, এভরিথিং। সো এই রিপোর্টটা আমার কি হবে, টপ লেভেল রিপোর্ট রিকনসাইলিং বাজেটেড এন্ড অ্যাকচুয়াল প্রফিট, যেটা আমরা করলাম, রিকনসাইলিং বাজেটেড এন্ড অ্যাকচুয়াল প্রফিট শুড বি প্রিপেয়ার্ড ফর কার জন্য, সিনিয়র ম্যানেজমেন্ট। আর ভ্যারিয়েন্স রিপোর্টস মাইট বি প্রিপেয়ার্ড ফর ইন্ডিভিজুয়াল ম্যানেজার্স উইথ রেসপন্সিবিলিটি ফর এ পার্টিকুলার অ্যাসপেক্ট অফ অপারেশন। যেমন পার্টিকুলার অ্যাসপেক্টস অফ অপারেশন মানে কি, মনে করেন সেলস ডিপার্টমেন্ট, তাহলে ওই সেলস অপারেশনের একজন সেলস ম্যানেজার আছে বা যারা জিএম সেলস আছে, তারপরে মনে করেন পারচেজ ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, এরকম থাকে। তাহলে আমার প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে ব্যালেন্স রিপোর্ট করে আমি তাদেরকে দিতে পারি চাইলে, তাহলে ওটা আরো ছোট ছোট ব্যালেন্স রিপোর্ট দিলাম তাদেরকে। তো সেজন্য ব্যালেন্স রিপোর্টস মাইট বি প্রিপেয়ার্ড ফর ইন্ডিভিজুয়াল ম্যানেজার্স উইথ রেসপন্সিবিলিটি ফর এ পার্টিকুলার অ্যাসপেক্ট অফ অপারেশনস। ঠিক আছে না? তাহলে আমার কাজ হচ্ছে কি, আমার কোম্পানিকে যেন সিক হয়ে না যায়, আমার কোম্পানি যেন খুব চালু থাকে সবসময়, এটা দেখার তো আমাদের দায়িত্ব। সুতরাং সবগুলো যখন একজন কস্ট অ্যাকাউন্টেন্টের জন্য, উনি মালিকের চেয়ে বেশি, উনি যেভাবে অ্যানালাইসিস করবেন কস্টগুলোকে, উনি কিন্তু সবকিছু ধরতে পারবেন, সব রিপোর্ট সবকিছু উনি হিসাব করে ফেলতে পারবেন, করে নিয়ে কোম্পানি কোন দিকে যাচ্ছে, কোন দিকে খারাপ হচ্ছে, কোন দিকে ভালো হচ্ছে, সব এই যে অ্যানালাইসিস করলে তো আমরা জেনে যাচ্ছি, বুঝতে যাচ্ছি। তখন আমার রেকটিফিকেশন কি করবে, তখন ম্যানেজমেন্ট ডিসিশন নিবে, বোর্ড অফ ডিরেক্টর ডিসিশন নিবে, কিন্তু পথ দেখাতে দিতে হবে কিন্তু আমাদেরকে,
For example, regional sales managers might be sent variance reports showing sales price and sales volume variances for their region. যদি রিজিয়ন সেলস ম্যানেজার হয় তাহলে ওই রিজিয়নে কি হয়েছে না হয়েছে, কত সেলস প্রাইসের জন্য ব্যালেন্স হয়েছে, কত ভলিউম ব্যালেন্সের জন্য কত হয়েছে, তাকে আমি রিপোর্ট করলাম। প্রোডাকশন ম্যানেজার্স might be sent various reports relating to materials usage, labor efficiency, and other items of expenditure under their control. Similarly, detailed reports on overhead expenditure variances might be sent to the managers responsible for departmental spending. বিভিন্ন ডিপার্টমেন্টে তো ওভারহেড গুলো ভাগ ভাগ করা থাকে, তাহলে ওই ধরনের ডিপার্টমেন্ট ওয়াইজ আমি ওভারহেড ব্যালেন্স গুলো করে ওদের কাছে পাঠাতে পারি, ওই ম্যানেজারের কাছে পাঠাতে পারি। Balance report should be provided as soon as possible after the end of each control period, since there is a risk that variance information might be considered out of date if it is received several weeks after the control period has ended. এই কথাটা আমি কয়েকদিন 2-3 দিন আগেও আমি একটা লাস্ট ক্লাসে বলছিলাম। কি বলছিলাম? যে ব্যালেন্স রিপোর্ট যদি আমরা বেশি দেরি করে ফেলি তাহলে তো কন্ট্রোলটা করতে পারলাম না, তখন এটা আউট অফ ডেট হয়ে যাবে। আমি এই মাসের একটা রিপোর্ট দ্রুত আমাকে দিয়ে ফেলতে হবে, তাহলে আমি আগামী মাসের মধ্যে এই ভুলটা আর করবো না যদি কোনো ভুল হয়ে থাকে। আর যদি আমি এই মাসের রিপোর্টটা যদি আমি 4 মাস পরে দিই তাহলে তো আমার ওই 4 মাস পরে তো আমি আর রিকনসাইল করতে পারতেছি না, ওটাকে আমি আমার ঠিক রেকটিফাই করতে পারতেছি না, ঠিক না? সেজন্যই আমাকে কিন্তু খুব ইফিশিয়েন্টলি দ্রুত কন্ট্রোল পিরিয়ডের মধ্যে আমাদেরকে দিয়ে ফেলতে হবে যাতে এটা আউট অফ ডেট না হয়। সো এটা গেল মোটামুটি ম্যানেজমেন্ট রিপোর্ট সম্বন্ধে। এটা ভেরি ভেরি গুড পার্ট অফ দিস চ্যাপ্টার আই শুড সে। এটা আপনারা ভালো মতো মাথায় ঢুকে যাবে, এটা তো করবেন, প্লাস অঙ্ক আছে আমাদের ইয়েতে পরে, অঙ্কগুলো করবেন। এরপর আমরা এক্সাম্পল 10 করবো। আপাতত এখানে থাক, ব্যালেন্স রিপোর্টে থাক, আমরা নামাজটা করে ফেলি। নামাজের ব্রেক দিই, 5-7 মিনিটের একটু ব্রেক নিয়ে সবাই নামাজ পড়ে আসি, ইনশাল্লাহ আমরা তারপরটা করবো। আরো বেশ ইন্টারেস্টিং জিনিস। এমনি একটু পর্যন্ত বুঝে আপনার কেমন লাগতেছে বলেন? ইন্টারেস্টিং লাগছে স্যার। জি, সো ইনশাআল্লাহ নেক্সট আরো ইন্টারেস্টিং উই উইল সি। হ্যাঁ, নামাজ পড়ে আসি স্যার, আমরা 10 এর জি।
কি অবস্থা? আমি এসে গেছি। আপনারা কি সবাই আসছেন কিনা একটু আওয়াজ দিয়েন। জি স্যার আসছি। নামাজ পড়তে গেছেন, আমার ফিরে আসছেন, এরকম দু একজন আওয়াজ দেন। জি আসছি স্যার। স্যার আসছি স্যার। ফাইন, ভেরি গুড। তাহলে আমি শুরু করি না, মনে হয় সময় আমাদের লাগবে আরো। তাহলে আমরা যে রিপোর্টিং সম্বন্ধে জানলাম, কিভাবে রিপোর্টিংটা করবো। ঠিক আছে, অপারেটিং স্টেটমেন্টটা এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটা আপনাদের ভালো মতো প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে পরীক্ষাতে যাওয়ার আগে। এটা অবশ্যই এই ধরনের অঙ্কগুলো দেখবেন। এক্সাম্পল 10টা দেখেন কি বলতেছে। স্যাম ম্যান্ডেস লিমিটেড is a manufacturing company which produces a variety of products. The following information relates to one of its products. Product W. Standard cost data দিছে। Selling price 100, direct material X, direct material Y, 5 kg 15 টাকা। তার মানে পার কেজি কত টাকা? আমরা বুঝে যাই 5-15। হ্যাঁ 75 টাকা। নো, স্ট্যান্ডার্ড কস্ট কার্ড মানে এখানে হচ্ছে এক ইউনিটের কস্ট 15 টাকা। সেলিং প্রাইস 10 টাকা, 100 টাকা। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 5 টাকা করে কেজি, 15 টাকা মানে কত কেজি? 3 কেজি। জি জি জি, এভাবে বুঝে বুঝে যাই, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ওয়াই 4 কেজি 20 টাকা, তাহলে কত কেজি? 5 কেজি। 5 টাকা কেজি। ডাইরেক্ট লেবার 5 টাকা করে পার আওয়ার 24 টাকা, তাহলে কয় আওয়ার কাজ করতে হয় এক ইউনিটে? 3 আওয়ার। 3 ঘন্টা। ভ্যারিয়েবল ওভারহেড 18 টাকা। হ্যাঁ, ভ্যারিয়েবল 18 টাকা। কয় ঘন্টার জন্য 18 টাকা? 8 ঘন্টা। 3 ঘন্টা। 3 ঘন্টা করলো। 3 ঘন্টার জন্য স্যার। সাধারণত আমরা কি বলছি, ভ্যারিয়েবল ওভারহেডটা ডাইরেক্ট লেবারের সঙ্গে আওয়ারের সঙ্গে ওঠানামা করে, এটাই আমরা সাধারণত প্র্যাকটিস ধরে নিই। তাহলে 3 ঘন্টা এখন ধরলাম, 6 টাকা করে ধরেন পার আওয়ার, তাহলে তাই না? জি স্যার। 6 টাকা করে পার আওয়ার হবে। ফিক্সড ওভারহেড 6 টাকা পার ইউনিট গেল। তাহলে মোট খরচ হচ্ছে 83 টাকা, সেলস প্রাইস 100 টাকা, প্রফিট পার ইউনিট আমার 17 টাকা। 100 থেকে 83 গেলে 17 টাকা। The budgeted production is 24,000 units per annum, evenly spread throughout the year. তাহলে কি বলতেছে, each month current কারোরটা আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আপনারা কিন্তু আমার সঙ্গে অবশ্যই আনমিউট করে কথা বলবেন যারা যারা রেসপন্স করবেন। ঠিক আছে? হ্যাঁ, তো বলতেছে the budgeted production is 24,000 units per annum, evenly spread throughout the year, with each calendar month assumed to be equal. মানে কি 24,000 ইউনিট পার annum, তাহলে পার মান্থ কত? 2000 স্যার। 2000 ইউনিট। এটাও মাথায় রাখেন। March is a bad month in terms of sales revenue, and it is expected that sales will only be 1700 unit during the month. মার্চ মাসে বাজেট করছে 1700, কিন্তু ইভেনলি প্রোডাকশন করে ওরা 2000 ইউনিট করে প্রত্যেক মাসে, কিন্তু সেলস এর জন্য মার্চ মাসটা খারাপ মাস, 1700 ইউনিট ডিউরিং দ্য মান্থ, তাদের বাজেটেড মাস, দা বাজেটেড সেলস। ফিক্সড ওভারহেড ওয়্যার এক্সপেক্টেড টু বি $144,000 per year and absorbed on a labor hour basis. তাহলে ফিক্সড ওভারহেডটা এক্সপেক্টেড টু বি 1,44,000 পার ইয়ার বলে দিছে। তাহলে পার মাসে কত? 12,000 টাকা। আবার বলছে যে অ্যাবজর্ব অন এ লেবার আওয়ার বেসিস। ওকে, দেখবো কি হয়। তারপরে আসেন, তারপর কি অ্যাকচুয়াল রেজাল্টস ফর দ্য মান্থ অফ মার্চ ওয়্যার দ্যাট সেলস ওয়্যার 2200 ইউনিট। তাহলে সেলস এর আমাদের কি কত ছিল? বাজেট কত ছিল? 2000। করছি কত? 2200। তাহলে অ্যাকচুয়াল রেজাল্টস ফর দ্য মান্থ কত? 2200 ইউনিট এট এ প্রাইস অফ 90 টাকা। প্রাইস কত বাজেট ছিল? এই যে সেলিং প্রাইস বাজেট কত ছিল পার ইউনিট? 90 টাকা। 100 টাকা ছিল। 100 টাকা স্যার। কত করে? 90 টাকা করে। 90 টাকা। তাহলে সেল প্রাইসে প্রাইস ভ্যারিয়েন্সটা দেখতেছেন এখানে 10 টাকা। মানে এগুলো মাথায় নিয়ে আগাবো আমরা, তাহলে অঙ্কটা করতে খুব সহজ হবে। স্যার 90 টাকা কিভাবে আসলো? 90 কিভাবে আসলো? স্যার এই যে অ্যাকচুয়াল রেজাল্টস ফর দ্য মান্থ অফ মার্চ ওয়্যার দ্যাট সেলস ওয়্যার 2200 ইউনিট at a price of $90,
আছেন? জি স্যার, পাইছি স্যার। তো তার এগুলো অ্যাকচুয়াল। There was no change in stock of finished goods of raw materials. তাহলে র মেটেরিয়াল কোনো ফিনিশড গুড স্টক নাই, তার মানে যা প্রোডাকশন তাই বিক্রি হবে। মানে আমার অ্যাবজর্পশন, এটা কথা বলার একটা মিনিং আছে কিন্তু। নো চেঞ্জেস ইন স্টক মানে হচ্ছে আমার প্রফিটের মধ্যে কোনো ঝামেলা নেই, আমার ইনভেন্টরি ক্রিয়েট হয়নি এখানে, সহজ করে দিল জিনিসটা। The purchases during the month were 11,300 kg of material X at 2 টাকা 80 পয়সা per kg and 18,300 kg of material Y at 5 টাকা 30 পয়সা per kg। তাহলে আমার ডিউরিং দ্য মান্থ কত পারচেজ করা উচিত ছিল এবং কত পারচেজ করছি, সেখানে আমার ম্যাটেরিয়াল আবার কত দাম দিয়ে কেনা হচ্ছিল, কত দাম দিয়ে কিনছি। প্রাইসটা দেখেন আমার উচিত ছিল কত, ম্যাটেরিয়াল এক্সট্রা 2200 ইউনিট আমার প্রোডাকশন করছি, 2200 ইউনিট করছি। আচ্ছা, এরপর আসতেছি আমরা কত ছিল কত করছি সেটা বের করবো আমরা। তারপরে আমাদের 4800 লেবার আওয়ার্স ওয়্যার ওয়ার্ক at the rate of 8 টাকা 10 পয়সা per hour and 1600 hours at the rate of 8 টাকা 30 পয়সা। তাহলে লেবার আওয়ারের একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে লেবার আওয়ার কি ছিল, কি হওয়া ছিল এবং কি করছি, 8 টাকা করে রেট ছিল, এখানে কিন্তু 8 টাকা 10 পয়সা 8 টাকা 30 পয়সা। আমি এখানে প্রাইস ডিফারেন্স, রেট ডিফারেন্স দেখতে পাচ্ছি। আওয়ার ওয়ার্ক কত সেটা বের করতে হবে, তাহলে এফিসিয়েন্সি ব্যালেন্সটা বের করব। The actual variable overheads for the period were $33,000 and fixed overhead were 12,500। তাহলে আমরা 1,44,000 টাকা ছিল আমাদের ফিক্সড ওভারহেড, 12 মাসে 12,000 টাকা করে, 12 12 44 140, কিন্তু ফিক্সড ওভারহেড আমাদের ওভারহেড হয়ে গেছে কত 12,500। তাহলে এখানে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। আর অ্যাকচুয়াল ভ্যারিয়েবল ওভারহেড 3300, ভ্যারিয়েবল কত হওয়া ছিল আর অ্যাকচুয়াল কত পাইছে সেটা হয়ে গেছে। তাহলে সেখানে একটা ডিফারেন্স বের করবো আমরা। এবার হচ্ছে the company uses an absorption costing system and values its raw material at standard cost. Standard costing, absorption costing use করে and values its raw materials at standard cost। ঠিক আছে। Required books is calculate appropriate variances for the month of March in as much detail as possible and present an operating statement reconciling budgeted profit and actual profit। ওই যে আমরা একটু করলাম প্রফিট রিকনসিলিয়েশন, বাজেটেড প্রফিট স্টেটমেন্ট করলাম একটা, সেটা আমরা সমস্ত ভ্যারিয়েন্স করে বের করলে তারপরে আমরা একটা ম্যানেজমেন্টের প্রেজেন্টেশন দিব। You are not required to calculate mix or yield variances as Sam & Rees Limited does not sub-analyze the material usage variance. Mix variance সম্বন্ধে আমরা নেক্সট চ্যাপ্টারে শিখবো, এগুলা আপাতত এখানে নাই, বলেও দিচ্ছি যে করার দরকার নেই। সো লেটস ডু, আমরা ভ্যারিয়েন্স গুলো তাহলে বুঝে নিই আগে কি কি ভ্যারিয়েন্স। আমরা তাহলে আমাদের কি করতে হবে, আমাদের বলছে appropriate variance for the month of March is as much as possible and present an operating statement reconciling budgeted profit with actual profit. Operating statement reconciling budgeted profit with actual profit। তাহলে স্টার্ট করব কি দিয়ে, বাজেটেড প্রফিট দিয়ে। বাজেটেড প্রফিট দিয়ে একটু করলাম না আমরা, শিখলাম যে এখানে স্টার্ট করব কি দিয়ে, বাজেটেড গ্রস প্রফিট দিয়ে। কেমন না? আচ্ছা, সেটা ঠিক আছে। তার আগে কিছু ওয়ার্কিং করে ফেলি। আগে আমরা আমাদের তো সমস্ত ভ্যারিয়েন্স গুলো বের করতে হবে না, সেলস ভ্যারিয়েন্স গুলো বের করতে হবে, ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স গুলো, ভ্যারিয়েবল ভ্যারিয়েন্স, ফিক্সড ওভারহেড ভ্যারিয়েন্স, ভ্যারিয়েবল ওভারহেড, ডাইরেক্ট ওভারহেড ভ্যারিয়েন্স, সমস্ত ভ্যারিয়েন্স গুলো বের করতে হবে না? জি স্যার। জি স্যার, বের করতে হবে। তাহলে ওকে বের করি আগে, তারপর আমরা স্টেটমেন্টে যাবো, বুঝছেন? তাহলে আমরা একটা একটা করে ভ্যারিয়েন্স বের করি, আপনি একটা নোট রাখেন কোনটা কত ভ্যারিয়েন্স হচ্ছে, তাহলে আমরা পরে হিসাব করতে আমাদের সুবিধা হবে। লেটস ডু। আমাদের প্রথমে দেখি ম্যাটেরিয়াল এক্স এর ভ্যারিয়েন্স কত। ম্যাটেরিয়াল এক্স এর মধ্যে কত স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল, ওই এই যে হ্যাঁ, এই যে ম্যাটেরিয়াল এক্স। তাহলে প্রথমে আমরা ইউসেজ ভ্যারিয়েন্ট বের করি। 5 কেজি করে আমার কত অ্যাকচুয়াল কত লাগছে, 2200। ম্যাটেরিয়াল কত লাগছে আমরা, হ্যাঁ 2200 ইউনিট। এই যে ম্যাটেরিয়াল এক্স পারচেজ ডিউরিং মান্থ 11,300 ইউনিট এক্স, 11,300 কিনছি, কিন্তু কেনা হচ্ছিল কত, আমার প্রোডাকশন কত এই মাসে। Actual results for the month of March were that sales were 22 unit at price sales এবং no finished goods, তার মানে যা প্রোডাকশন করছি তাই সেল করছি, তারপরে 22 ইউনিট প্রোডাকশন করছি। There was no change in stock of finished goods, তার মানে কি যা প্রোডাকশন করছি তাই বিক্রি করছি, তারপরে 22 ইউনিট আমার প্রোডাকশন করছি। তাহলে 22 ইউনিটের জন্য আমার প্রোডাকশনের জন্য আমার কত 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 পারচেজ করা দরকার ছিল, x 11,000 ইউনিট স্যার। 500 গুণ 5
11,000 কিনছি কত 11,300 তাই না 300 কেজি বেশি তাহলে 300 কেজি অ্যাডভার্স ইউসেজ না 300 অ্যাডভান্স কত টাকা করে গুণ করব 3 টাকা করে স্যার 3 টাকা করে কত টাকা হয় 900 টাকা 300 টাকা 900 টাকা অ্যাডভার্স এইটা বুঝুন না কি আছেন কিনা বলেন প্লিজ স্যার আরেকবার বলেন তো হ্যাঁ থ্যাংক ইউ আমরা 2200 ইউনিট প্রোডাকশন করতে পারলাম এই যে অ্যাজ এ রেজাল্ট অফ মার্চ there was sale 2200 ইউনিট at a price 90 টাকা there was no change in stock of finished goods of raw material তার মানে কি আমার এখানে কোনো স্টক নেই মানে আমি প্রোডাকশন যা করছি তা বিক্রি করছি 2200 ইউনিট সেল করছি বিক্রি প্রোডাকশনও করছি তাহলে 2200 ইউনিট যদি প্রোডাকশন পাই 2200 ইউনিট প্রোডাকশন করার জন্য আমার বাজেট করা এই যে ম্যাটেরিয়াল এক্স এর পার ইউনিটে কত কেজি করে লাগে বলেন 5 কেজি 3 কেজি সরি 5 কেজি ছিল পার ইউনিট 5 কেজি না 5 কেজি ছিল পার ইউনিট আর ভ্যালু ছিল $3 করে 3 টাকা করে পার ইউনিট 3 টাকা করে তাহলে 5 কেজি করে লাগে 2200 তে তাহলে আমার কত 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 কেজি লাগে 11,000 কিনছি কত যেটা লেখা আছে পারচেজ ডিউরিং দ্য মান্থ 11,300 কেজি অফ ম্যাটেরিয়াল এক্স তাহলে কত কেজি বেশি কিনলাম 300 কেজি 300 কেজি 300 কেজির প্রাইস 3 টাকা করে 3 5 15 টাকা বের করছিলাম 3 টাকা করে 300 কেজির দাম কত টাকা 900 টাকা অ্যাডভান্স যিনি প্রশ্ন করছিলেন কে আপনি বুঝছেন কিনা বলেন কথাটা জি স্যার বুঝছি স্যার থ্যাংক ইউ তারপর আসেন এটা আমরা ভলিউম এক্স এর ভলিউমটা পেয়ে গেলাম তারপরে আপনার ওই যে এক্স এর ক্ষেত্রে আমার কি প্রাইস ব্যালেন্স দেখতে পেলাম আমাদেরকে প্রাইস কিনছি কত দিয়ে এট দ্য রেট অফ 2 টাকা 80 পয়সা করে কিনছি কিনা বাজার ছিল কত টাকা 3 টাকা করে 3 টাকা করে কয় টাকা কম না বেশি 0.20 কম দিয়ে কিনছি স্যার 2 টাকা 20 পয়সা কিনছি 20 পয়সা কম দিয়ে কিনছি তো 20 পয়সা দিয়ে গুণ করেন 11,300 গুণ করেন 260 টাকা স্যার হ্যাঁ 260 টাকা 2260 টাকা স্যার হ্যাঁ 2260 টাকা ঠিক আছে 2260 টাকা এসে গেল তাহলে পারচেজ আমার এক্সট্রা মধ্যে দুটো ব্যালেন্স ব্যাক অন টাকা দুটো বের করছি একটা ভলিউম নোট রাখেন কত হ্যাঁ ইউসেজটা 900 অ্যাডভান্স আর প্রাইসটা 2260 টাকা ফেভারেবল নোট রাখেন কেমন পরে আবার যোগ করতে হবে আমাদের এবার ওয়াইটা আসেন ওয়াই ম্যাটেরিয়ালটা আসেন কিনছি কত 8,300 কিনছি কিনা উদ্দেশ্য কত ওয়াই আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল ওয়াই 4 কেজি 20 টাকা বাড়ায় মানে 5 টাকা করে দাম 4 কেজি তাহলে আমার 2200 ইউনিটের জন্য কত কেজি দরকার ছিল 8800 কেজি স্যার 8800 কেজি কিনছি কত কেজি 8300 কেজি তাই না জি স্যার 500 কেজি বেশি কিনছি জি স্যার 500 কি ফেভারেবল নাকি ফেভারেবল স্যার ফেভারেবল তো কম কিনছি 500 কেজি কম কিনছি ফেভারেবল 500 ইনটু কত টাকা 5 টাকা স্যার কত টাকা হয় তাহলে 44000 টাকা না 2500 টাকা হয়েছে স্যার 500 ইনটু 5 টাকা 40000 টাকা হবে 500 ইনটু 5 2500 কি অ্যাডভান্স স্যার কোশ্চেন ফেভারেবল স্যার কোশ্চেন ফেভারেবল স্যার কোশ্চেনটা একটা কোশ্চেন ছিল স্যার মানে এই যে এখানে 24,000 টাকা ইয়া হচ্ছে প্রোডাকশন স্যার প্রোডাকশন বাজেট কিন্তু নিচে স্যার এটা অ্যাকচুয়াল রেজাল্ট অফ দ্য মান্থ ওয়্যার দ্যাট সেলস ওয়্যার মানে সেলস এর কথা বলতেছে এখানে তো প্রোডাকশনের কথা বলতেছে না এই কথাটা আমি একটা বলছি স্টক যেহেতু চেঞ্জ হয় নাই এখানে স্টক চেঞ্জ হয় না এই কথা আমি তিনবার বলছি আপনাদের আপনারা খেয়াল করেন নাই there was no change in stock of finished goods there was no change in stock of finished goods or raw material তার মানে এই কথাগুলো অর্থ আছে তো বুঝছেন না সেটা মানে স্যার একটু বুঝাবেন জি এটা মানে হচ্ছে প্রোডাকশনও হয়েছে 2200 এবং এটা সেলও হয়েছে 2200 কোনো ইফেক্ট পড়েনি কোনো এফেক্ট পড়েনি there was no change in stock no change in stock very significant point কিন্তু এই কথাটা no change in stock এরকম কথা আপনার প্রশ্নে থাকবে এগুলাই আমাদেরকে বুঝতে হবে কিন্তু এই ছোটখাটো বিষয়গুলো আর কিছু না আমাদের কনসেপ্ট সবারই ক্লিয়ার কম বেশি জি স্যার কোশ্চেন পড়ার সময় ছিল না স্যার পিওর করতে হবে আমাদের কনসেপ্টটাকে পিওরলি করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা পরীক্ষাতে আটকাবো না এই যে নো চেঞ্জ ইন স্টক এই কথাটা ইম্পর্টেন্ট এই পরীক্ষাতে প্রায় প্রশ্ন দেখবে অনেক প্রশ্ন থাকবে এরকম সো এগুলো আমাদের জানতে হবে জানা থাকতে হবে সো আমরা চলে আগাই তাহলে 500 ইউনিট আমরা অ্যাডভান্স ফেব্রুয়ারি পাইলাম বাইতে কত টাকা করে গুণ করব 5 টাকা করে গুণ করব 5 টাকা করে স্যার 5 টাকা করে 250 টাকা 2,500 টাকা কি ফেভারেবল না অ্যাডভান্স ফেভারেবল স্যার নোট রাখেন লিখে রাখেন এরপরে ভলিউম গেল গেল এবার প্রাইসে আসেন প্রাইসে আমরা কত করে কিনছি কত করে কিনা হচ্ছিল আমার 5 টাকা করে কিনা হচ্ছিল 5 টাকা 30 পয়সা করে কিনছি কত টাকা বেশি দিয়ে কিনছি 30 পয়সা 30 পয়সা দিয়ে কিনছি তাহলে কত ইউনিটের জন্য গুণ করব অ্যাকচুয়াল ইউনিট কত কিনছি
8,300 কেজি না গুণ 0.3 কত হয়? 2490 হয় স্যার। 2490 অ্যাডভার্স হয় না? অ্যাডভার্স adverse আগের নোট। তাহলে আমাদের ম্যাটেরিয়াল সংক্রান্ত কাজ শেষ, এবার আসেন লেবার সংক্রান্ত কাজে। দ্রুত লেবার কত ইউজ করা হচ্ছিল? লেবারে প্রথমে আমরা দেখবো যে ইফিসিয়েন্সি ভেরিয়েন্স কত কত ঘন্টা ব্যবহার করা হচ্ছিল, কত ঘন্টা করছি। তাহলে আমাদের 2200 ইউনিটের জন্য কত ঘন্টা ব্যবহার করা হচ্ছিল? লেবার চলে আসি, ডাইরেক্ট লেবার এট দ্য রেট অফ 8 টাকা পার ডলার 24 টাকা। তাহলে কত লেবার কত ঘন্টা পার ইউনিট? 3 আওয়ার। 3 ঘন্টা পার ইউনিট। 2200 জন্য কত ঘন্টা? তাহলে 3 × 22 6600 ব্যবহার করছি কত ঘন্টা? পার আওয়ার 4000 স্যার। স্যার টোটাল স্যার ভাগ করে রাখছি স্যার, এটা স্যার যোগ করেন 4800 যোগ 1600 6400 না 6400 ঘন্টা ব্যবহার করছি। তাহলে আমার কম করছে 200 ঘন্টা কি হয়েছে? স্যার লেস 200 ঘন্টা ব্যবহার আমাকে আপনার ভ্যারিয়েন্স অ্যানালিসিসের টার্মসে উত্তর দিবেন। 200 ঘন্টা কি হয়েছে বলেন? ফেভারেবল এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স ফেভারেবল হয়েছে 200 ঘন্টা। হ্যাঁ, তাহলে 200 ঘন্টা রেট কত করে ছিল? কত করে ধরবো? 8 টাকা দিয়ে গুণ করেন 1600 ফেভারেবল স্যার। ফেভারেবল পেয়ে গেলাম, নোট রাখেন। এটা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স লেবারের। এবার লেবারের রেট ভ্যারিয়েন্স বের করতে হবে, তাই না? স্যার 6400 টা একটু বুঝে দিবেন একবার। 6400 আওয়ার অবশ্যই দিব। 6400 আপনি এখানে দেখেন, লাস্ট লাইন দেখেন, 4800 লেবার আওয়ার্স ওয়ার্ক এট এ রেট অফ 8 টাকা 10 পয়সা আওয়ার এন্ড 1600 আওয়ার এট দ্য রেট অফ 8 টাকা 30 পয়সা। তাহলে 4800 আর 8600 তাহলে কত হয়? যোগ করলে 6400 হয়। বুঝছেন না? জি স্যার বুঝছেন? ওকে, এবার আমরা তাহলে ইউসেজটা এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার কি রেট? এবার রেটটা করার জন্য আমাদের তো 8 টাকা করে রেট, তাই না? 8 টাকা করে রেট। কিন্তু আর এখানে আমাদের দুইটা রেটে করছি, দুইটা রেটে গুণ করে আগে দেখেন কত টাকা হচ্ছে। অ্যাকচুয়াল কত টাকা লেবার পে করছি? 8 টাকা 10 পয়সা একটা, 8 টাকা 30 পয়সা একটা। 8 টাকা 20 পয়সা। 4800 গুণ কত? 8 টাকা 10 পয়সা 8 টাকা 10 এম প্লাস, তারপরে 1600 গুণ 8 টাকা 30 এম প্লাস। এমআরসি দিলে 52160 52160। আর খরচ করছি কত টাকা? খরচ করা উচিত ছিল কত টাকা? এটা অ্যাকচুয়াল খরচ করা উচিত ছিল কত টাকা? 51200 স্যার। স্যার না 6400 ইনটু 8 স্যার। ওইটা 51200 হলো। 51200 হয় ভাই। আচ্ছা 51200 6400 ইনটু 8 960 ভেরিয়েন্স আছে অ্যাডভার্স রেট 960 টাকা। হ্যাঁ, তাহলে আমাদের তাহলে আমাদের 200 ঘন্টা তাই না? জি স্যার। ওকে, তাহলে লেখা রাখেন, নোট রাখেন, অ্যাডভান্স 960 টাকা রেট ভেরিয়েন্স। চলে আসেন, এরপরে আসেন। তাহলে আমার দুইটা পার্ট চলে গেল, ম্যাটেরিয়াল শেষ, লেবার শেষ। এবার আসেন ভ্যারিয়েবল ওভারহেড। তো ভ্যারিয়েবল ওভারহেডে কি ছিল? আমাদের এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স দেখা রাখে। এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স কথা বলা ছিল 2200 ইউনিটের জন্য 3 ঘন্টা করে, তাই না? রেট কত টাকা? ভ্যারিয়েবল ওভারহেড 6 টাকা করে ছিল। 6 টাকাটা আপনারা কিভাবে বের করছি এটা কি সবাই বুঝছেন কিনা বলেন? আমি প্রথমে বলে দিয়েছিলাম 6 টাকা পার আওয়ার কেন হলো, এটা বলেন প্লিজ। এটা একটু ইম্পর্টেন্ট, অনেকে হয়তো মিস করতে পারেন। ভ্যারিয়েবল ওভারহেড 18 টাকা লেখা আছে। আমি ডিরেক্ট লেবার এটা সংক্ষিপ্ত স্যার। জি আবার বলেন, একজন বলেন তো কি? ডিরেক্ট লেবার তো 3 ডিরেক্ট লেবার যেহেতু 3 ঘন্টা, আমি ধরে নিচ্ছি যে ভ্যারিয়েবল ওভারহেডও 3 ঘন্টাই আমার করতে হবে। তাহলে আমার পার ইউনিটে যদি 18 টাকা লাগে, তাহলে ঘন্টায় 3 ঘন্টা মানে 6 টাকা পার ঘন্টা। এটাই তো হিসাব। এটা সবাই বুঝছেন তো না? এটা অনেকে মিস করেন, তো ওই জন্য আমার বারবার জিজ্ঞেস করছি। এটা কেউ বুঝুন নাকি? বলেন। আচ্ছা বুঝছি, ফাইন, গুড। তাহলে হয়ে গেল। তাহলে আমাদের তাহলে কত আসলে এফিসিয়েন্সি আমাদের কত হবে? স্ট্যান্ডার্ড আওয়ার রেট চলে আসবে 1200 ফেভারেবল। 1200 ফেভারেবল। 200 ঘন্টা গুণ 6 টাকা, 1200 টাকা এসে গেল। আর এদিকে আপনার ওই যে আমাদের যে এবার অ্যাকচুয়াল কত? 38000। এই যে অ্যাকচুয়াল ভ্যারিয়েবল 33000 টাকা। 38400 ছিল। হ্যাঁ, 6800 5400 টাকা আসবে ফেভারেবল। 6400 টাকা, 6400 ঘন্টা, তাই না? গুণ 6 টাকা করে কয় টাকা হয়? 38400 টাকা আমাদের বাজেট ছিল, কিন্তু অ্যাকচুয়াল হয়েছে কত? 33000 টাকা। তাহলে ডিফারেন্স কত হলো?
5,400 টাকা ফেভারেবল স্যার। 5,400 ফেভারেবল। ফেভারেবল। তাহলে সবগুলো পাইলেন, এটা নোট করছেন? জি। তাহলে এবার আমরা কি করলাম, ম্যাটেরিয়াল এক্স ম্যাটেরিয়াল ওয়াই ব্যালেন্স 4টা বের করলাম, লেবার ব্যালেন্স 2টা ব্যালেন্স বের করলাম, আর ভ্যারিয়েবল ওভারহেড 2টা ব্যালেন্স বের করলাম। হ্যাঁ, এবার ফিক্সড ওভারহেড আসেন। আমার সারা বছরে ছিল 1,44,000 টাকা ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেড ওয়্যার এক্সপেক্টেড টু বি 1,44,000 টাকা ফর দ্য ইয়ার এন্ড অ্যাবজর্ব লেবার ওভার বেসিস। তাহলে 1 লাখ মাসে ছিল 12 144 তাহলে 12,000 টাকা পার মাস। বসতি কত? 12,500 টাকা। তাহলে 500 টাকা অ্যাডভান্স। কি হলো? 500 টাকা অ্যাডভান্স স্যার। বাস, এটাও নোট রাখেন, এটাও নোট রাখেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার এক্সপেন্ডিচার, ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার। এবার ফিক্সড ওভারহেড ভলিউম ব্যালেন্স বের করতে হবে না একটা? জি স্যার। ভলিউম ব্যালেন্স বের করেন। আমার বাজারের আউটপুট ছিল কত? 2000 ইউনিট স্যার। 2000 আর অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে কত? 2200 2200। তাহলে ফেভারেবল হইলো না? 200 ফেভারেবল হইলো। আর আমাদের ফিক্সড ওভারহেড কস্ট পার ইউনিট কত ছিল? 6 টাকা। 6 টাকা স্যার। 6 টাকা। 6 টাকা কিভাবে পাইছি বলতে পারেন? উপরে তো দেওয়া আছে স্যার, ফিক্সড ওভারহেড 6 টাকা। দেওয়া আছে 6 টাকা। তাহলে 6 দুগুণ 1200 টাকা কি ফেভারেবল না? ফেভারেবল। তাহলে সবগুলো এখন ব্যালেন্স পেয়ে গেছি আমরা, ঠিক কি না? সেলিং এর গুলো পাই নাই স্যার, কস্টগুলো পেয়ে গেছি, সব কস্টের সব পাইছি। এবার আসেন সেলস এর। সেলস এর মধ্যে ব্যালেন্স কয়টা? 2টা, একটা সেলস ভলিউম, একটা সেলস প্রাইস। তো সেলস ভলিউমের মধ্যে কত ছিল? আমার বাজার ছিল কত? 1700 টাকা। মার্চ is a bad month in terms of sales revenue and it is expected that sales will only be 1700 unit during the month. Expected ছিল 1700 ইউনিট, কিন্তু বিক্রি করছি কত? 2200 ইউনিট। তাহলে বেশি বিক্রি করলাম, ফেভারেবল হলো না অ্যাডভার্স হলো? কত ইউনিট ফেভার হলো? 500 ইউনিট স্যার। 500 ইউনিট ফেভার হলো। এবার ভলিউমকে আমি প্রফিটে ভ্যালু করি, তাহলে আমার প্রফিট আমার কত ছিল? 17 টাকা পার ইউনিট স্যার। 17 টাকা। 17 ইনটু 500 টাকা, তাহলে কত হয়? 8,500 টাকা। তাহলে আমার ফেভারেবল হয়ে গেল। পেয়ে গেলাম সেলস ভলিউম ভ্যারিয়েন্স, সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্স, ঠিক তো? এবার সেলস প্রাইস ভ্যারিয়েন্স বের করে। প্রাইসের মধ্যে কোনো ডিফারেন্স হচ্ছিল কিনা? প্রাইস আমার 100 টাকা ছিল বাজারের, আর 90 টাকা বেচছি, তো 10 টাকা করে কি কম বেচছি না বেশি বেচছি? কম। অ্যাডভান্স 10 টাকা করে। কত ইউনিট? 500 ইউনিট। 500 ইউনিট। তাহলে আমার টোটাল কত অ্যাডভান্স? 22,000। এবার আমাদের ক্যালকুলেশন শেষ, সব ভ্যারিয়েন্স করে বের করে ফেলছি। এবার আমরা স্টেটমেন্টটা করব। স্টেটমেন্ট করেন। তাহলে বাজারের প্রফিট কত ছিল আমাদের? বাজারের প্রফিট কত? 17 টাকা করে 1700 ইউনিট। 37,400 স্যার। কি? 37,400 না না স্যার, 28,900 স্যার। 17 টাকা করে 1700 ইউনিট, তাহলে 28,900। 1700 ইউনিট আমাদের বাজার ছিল না? জি স্যার। 1700 ইউনিট বাজার ছিল। তাহলে কত টাকা? 17 টাকা প্রফিট করলে গুণ করলে কত? 28,900। এটা ছিল আমাদের বাজার প্রফিট। ফার্স্ট লাইনে ছিল বাজার প্রফিট। এবার আমাদের ওই যে এই সমস্ত ভ্যারিয়েন্স যেগুলো বের করছেন ওগুলো যোগ বিয়োগ করতে হবে। প্রথমে সেলসটা ঠিক করেন। সেলস ভলিউম ভ্যারিয়েন্স কত ছিল? স্যার গ্রস প্রফিটটা কি হবে স্যার? অ্যাডভান্স স্যার। যোগ করেন না। সেলস ভলিউম ভ্যারিয়েন্স ছিল প্রফিট ফেভারেবল 8,500 টাকা। 28,900 8,900 যোগ 8,500 7,400 প্লাস 8,500, হ্যাঁ 37,400। এবার সেলস প্রাইস ভ্যারিয়েন্স 22,000 মাইনাস করেন, অ্যাডভান্স যেটা ছিল মাইনাস 22,000। মাইনাস 22,000 করেন, কত হলো? স্যার গ্রস প্রফিট কিভাবে বের হলো স্যার? 15,400। স্যার গ্রস প্রফিটটা স্যার একটু রিপিট করবেন? হ্যাঁ অবশ্যই। বাজারের গ্রস প্রফিট আমাদের 8,900, এটা বুঝছেন? প্রশ্নকর্তা জি স্যার। কি নাম আপনার? আশিক স্যার। আশিক, বলেন তো 22,900 আমরা 8,900 টাকা গ্রস প্রফিট পাইছি বাজেটের, কেন পাইলাম? এটা স্যার একটু মানে বুঝতেছেন এর জন্য। আচ্ছা, এই যে দেখেন এখানে লেখা আছে, দেখেন আমার কার্সর দেখতে পাচ্ছেন? কার্সর? জি স্যার। March is a bad month in terms of sales revenue and it is expected that sales will be only 1700 unit during this month. তাহলে আমরা মার্চ হিসেবে 1700 ইউনিট হচ্ছে আমার বাজেটেড সেলস। জি স্যার। আর প্রফিট পার ইউনিট কস্ট কাটতে দেখতে পাচ্ছি 17 টাকা। 1700 ইউনিটকে 17 টাকা দিয়ে গুণ করলাম, তাহলে বাজেটেড প্রফিট কত টাকা? 8,500 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে সেলস প্রফিট ভলিউম, সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্স 8,500 টাকা ফেভারেবল যোগ করলাম। যোগ করে ওটা থেকে সেলিং প্রাইস ভ্যারিয়েন্স 22,000 টাকা বিয়োগ করলাম। বিয়োগ করে কত টাকা হয়? 15,400। আসছেন? 15,400 হাতে রাখেন। এবার কস্ট ভ্যারিয়েন্স গুলো যোগ বিয়োগ করতে হবে না? জি স্যার। দেখি টোটাল অ্যাডভান্স কত, টোটাল ভ্যারিয়েবল কত?
আগে ভ্যারিয়েবল ফেভারেবল যোগ করি, বলেন ম্যাটেরিয়াল এক্স এ ফেভারেবল ছিল স্যার 2260 প্রাইসে। টাকা 2260, প্রাইস। তারপরে ম্যাটেরিয়াল ওয়াই এ ইউজেস ছিল 2500 2500, সব ফেভারেবল গুলো বড় লাগে। তাহলে 2260 যোগ 2500 যোগ ডাইরেক্ট লেবার এফিসিয়েন্সি ছিল 1600 1600 যোগ ভ্যারিয়েবল ওভারহেড কি ছিল 1200 5400 1200 যোগ 5400, তারপরে আর ফিক্সড ওভারহেড কত ছিল 1200 1200, টোটাল কত হয় 14160 14,160 টাকা ফেভারেবল আমার টোটাল ভ্যারিয়েন্স। আর অ্যাডভান্স টোটাল ভ্যারিয়েন্স কত টাকা? ম্যাটেরিয়াল এক্সে কত 900 900 যোগ ম্যাটেরিয়াল ওয়াই কত 2490 2490 ভ্যারিয়েবল লেবার কত 960 ভ্যারিয়েবল ওভারহেডে স্যার নাই নাই তো স্যার এটাতে নাই, এটা ফিক্সড দুইটা ওভারহেড আছে, ফেভারেবল ফিক্সড ফিক্সড ওভারহেড আছে আছে 500 স্যার 500, তাহলে টোটাল কত হয় 4850। 50 জি স্যার তাহলে আমার টোটাল ভ্যারিয়েবল হচ্ছে 14,160 মাইনাস টোটাল অ্যাডভান্স থেকে 4850, তাহলে আমার নেট কত বেরোলো? নেট ফেভারেবল 9310 9,210। হ্যাঁ, তো আগে আমাদের 15,400 বেরিয়েছিল অপারেটিং স্টেটমেন্ট থেকে, 15,400 যোগ 15,400 যোগ 9,310 কত হয় 24710 এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রফিট। বুঝছেন না অঙ্কটা? বুঝছেন স্যার, সবাই? জি স্যার, স্যার, বাজার থেকে এত বেশি হচ্ছে হ্যাঁ 9310। স্যার একটা প্রবলেম আছে আমার এখানে। হ্যাঁ বলেন, অবশ্যই। স্যার ভেরিয়েবল ওভারহেড যে 6 আওয়ার্সটা আছে 6 আওয়ার্স, এটা একটু বুঝিয়ে দিবেন আর 6 আওয়ার্স কেন হয়েছে? 6 আওয়ার্স হয় নাই এখানে, 3 আওয়ার্স ভ্যারিয়েবল 3 আওয়ার্স। যেমন ডাইরেক্ট লেবার আওয়ারটা ছিল, ডাইরেক্ট লেবার তার আগে ডাইরেক্ট লেবার এট দ্য রেট অফ 8 পার আওয়ার 24 টাকা। তার মানে আমরা ধরে নিয়েছি 24 টাকা যদি হচ্ছে 8 টাকা যদি পার ঘন্টায় হয়, ডাইরেক্ট লেবার 3 ঘন্টা ডাইরেক্ট লেবার লাগছে। তো 3 ঘন্টা ডাইরেক্ট লেবার লাগলে 3 ঘন্টা ভ্যারিয়েবল ওভারহেডও 6 টাকা করে দিন, 6 টাকা তাহলে 6 টাকা করে আমার পার আওয়ার। কিছু বলা না থাকলে আমরা ওইটাকে ধরে নিব। সাধারণত এটাই প্র্যাকটিস, তো কিছু বলা থাকবে এরকম আশা করি না, যেহেতু আমরা একটু প্রফেশনাল অঙ্ক করবো, বুঝছেন না? আপনাকে সব তো মানে একদম ইজি করে দিবে না, আপনাকে কিছু কনফিউশন তো দিবেই। হ্যাঁ, তো এগুলো আপনার ভয় পাওয়ার কিছু নাই, আমাদের কনসেপ্ট ভাই ক্লিয়ার করে দেবো। আমার কথা হচ্ছে এই আমরা যা আছে এখানে বইতে সম্পূর্ণ কনসেপ্ট নিয়ে যাবো, এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। তাহলে আমাদের বেশি বেশি পড়তে হবে অঙ্কগুলো, অনেকগুলো সমস্যাগুলো আমাদেরকে মাথায় আনতে হবে। অঙ্ক প্র্যাকটিস হাতে কলমে 3-4টা করবো, দেখবো 15-20টা করে, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। যে কোনো থেকে যে কোনো টার্মে আসুন না কোনো, সমস্ত টার্মগুলো যদি বুঝে যাই তাহলে আটকাতে পারবেন না ইনশাল্লাহ, কেউ আটকাবে না। স্যার একটা কথা ছিল। বলেন স্যার ভেরিয়েবল ওভারহেডটা লেবারের উপর ডিপেন্ডেন্ট বিধায় আমরা এইভাবে ক্যালকুলেশন করছি, আর স্যার ফিক্সড ওভারহেড তো ডিপেন্ডেন্ট না, সেজন্য ফিক্সড ওভারহেড ডাইরেক্ট যেহেতু দেয়া আছে সেজন্য ডাইরেক্ট আমরা ধরে নিয়েছি, তাই না স্যার? 6 ফিক্সড ওভারটা টার্মস আর ভ্যারিয়েবল টার্মস মধ্যে একটু পার্থক্য একটু করে আছে। তো পার্থক্য আছে মানে কি, ফিক্সড ওভারটা আমরা ফিক্স করা থাকে এবং ফিক্সড ওভারটা পার ইউনিট পিছে আমরা চার্জ করে দিই, ওভার অবজারপশন হয়, আন্ডার অবজারপশন হয়। তো ওইটা আমরা ফিক্সড ওভারটা একটু করছিলাম, তখন আমরা দেখেছিলাম জিনিসটা। হ্যাঁ, তো একই রকম জি বলেন। দেওয়া না থাকে ফিক্সড ওভারটা যদি দেওয়া না থাকে তাহলে আমরা যে অ্যাবজর্পশন কস্টিং যে সিস্টেম সেভাবে বের করে নিব। স্যার তাহলে এই সব প্রবলেমটা পুরো চ্যাপ্টার রিকভার করে আমার মনে হয়। ফুল চ্যাপ্টার দেখেন, এক্সাম্পল 10 করবেন, ফুল চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আপনারা এক্সাম্পল 10টা পাস করেন, কোনো অসুবিধা নেই। কি বলেন? প্র্যাকটিস হয়ে যাবে। জি স্যার, প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, একটু দ্রুত আগাই, 5-7 মিনিট আছে, আমি দেখি এটা কভার করতে পারি কিনা। এখানে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস স্যার একটা কোশ্চেন ছিল এইখানে, পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে? 10-এর মতো নাকি পার্টলি ছোট ছোট অঙ্ক আসতে পারে? 25 মার্ক মধ্যে ধরেন 10-15 এখানে এরকম একটা অঙ্ক দিতে পারে, আবার একটা অঙ্ক পার্টে 10 দিতে পারে, 15 যোগ 10 এরকম হতে পারে, 3 24 হতে পারে, ডিপেন্ড করে। ঠিক আছে। তা এবার ভ্যারিয়েন্স অ্যানালাইসিস এন্ড আদার অ্যাকাউন্টিং মেথডস, এটা হচ্ছে এবিসি সিস্টেমে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করতে কিভাবে করা হয় সেটা একটু করে টাচ দিয়ে গেছে ওরা। এটা আপনারা পড়লেও বুঝবেন, তারপরে আমি একটু বলে দিই যে এখানে অ্যাপ্লাইং দ্য ট্রেডিশনাল ফিক্সড ওভারহেড, এখানে একটা এক্সাম্পল দিছে, এবিসি এক্সাম্পল একটা দিছে, এক্সাম্পল দিছে অ্যাকচুয়াল কস্ট দিছে 7800, স্ট্যান্ডার্ড কস্ট দিছে 4200 × 2, আর এখানে কিছু বাজেটের ডিটেইলস ফর দ্য পিরিয়ড ইনক্লুড 8000 ওভারহেড,
8,000 টাকা ওভারহেড, 4,000 ইউনিট আউটপুট, 40 কাস্টমার ডেলিভারিজ। 8,000 টাকা ওভারহেড, এটা শুধু ওভারহেড দিয়ে বলছে। হ্যাঁ, বাজারের ডিটেলস আর পিরিয়ড ইনক্লুড 8,000 টাকা ওভারহেড, 4,000 ইউনিটস আউটপুট, 40 কাস্টমার ডেলিভারিজ। তাহলে অ্যাক্টিভিটি বেস কস্টিং এর যে কথাগুলো মনে করেন, রিকল করেন একটু, যে অ্যাক্টিভিটিটা কি এখানে কাস্টমার ডেলিভারি অ্যাক্টিভিটি 40 কাস্টমার ডেলিভারি। তাহলে ওভারটাকে ফার্স্টে কাস্টমার ডেলিভারি মানে ভাগ করে দিবি। অ্যাকচুয়াল রেজাল্ট ফর দ্য পিরিয়ড 7,800, 4,200 ইউনিটস আউটপুট, 38 কাস্টমার ডেলিভারি। তো এখানে কাস্টমার ডেলিভারি কথা আসছে। কাস্টমার ডেলিভারিতে এটা কিভাবে ভাগ করে দেয়, যে এরা আমরা ট্রেডিশনাল বেসিসে কি করি, এখানে ভলিউম ভ্যারিয়েন্স 8,400 বিয়োগ 8,000, বাজেটের 400, এক্সপেন্ডিচার 8,000 বিয়োগ 7,800, 200 ফেভারেবল, কস্ট ভ্যারিয়েন্স 600। কিন্তু এবিসিতে আমরা দেখাচ্ছি এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স 48 স্ট্যান্ডার্ড থেকে 38 অ্যাকচুয়াল ডেলিভারি বাদ দিলে 200 দিয়ে গুণ করলে 800 টাকা ফেভারেবল, এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স 38 ডেলিভারি 200 টাকা গুণ করলে আবার 7,800 টাকা অ্যাকচুয়ালটা বাদ দিলে 200 টাকা ফেভারেবল, 600 কস্ট ভ্যারিয়েন্স। দুই ক্ষেত্রেই 600 টাকা ফেভারেবল দেখাচ্ছে, কিন্তু এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের মধ্যে একটু ওখানে দেখেন, এখানে একটু ব্যালেন্স অন্যগুলোর মধ্যে একটু ভলিউম ব্যালেন্স দেখাচ্ছে, এখানে 400, এক্সপেন্ডিচার 200, এখানে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স 800, এক্সপেন্ডিচার ভ্যারিয়েন্স 200। এখানে একটু পার্থক্য আছে, কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু সেম। এখানে ফেভারেবল সব ধরনের ফেভারেবল, এখানে একটা অ্যাডভার্স একটা ফেভারেবল। তাহলে অ্যাক্টিভিটি বেস কস্টিং করে আমরা যদি ব্যালেন্স ব্যালেন্স করি তাহলে কি দাঁড়ায়, সেটা একটা গ্লিম্পস এখানে দিয়ে ছোট করে দিয়ে দিচ্ছে। এটা আপনি একটু, আমার মনে হয় যে এটা কোনো ঝামেলা নাই, আপনি একটু দেখিয়ে একটি ভাষায়, ইটস গুড। হ্যাঁ, আর জায়গায় আছে একটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় চলে আসি আমরা, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন, calculating actual data from standard cost details and variances. An excellent way of testing whether you really understand the reasons for and the calculation of operating variances is to work backwards from standard cost data and variances to arrive the actual results. আপনি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে আপনি ঠিকমতো ভ্যারিয়েন্স গুলো যদি বুঝে থাকেন, আপনার লজিক যদি ঠিকমতো কাজ লাগান, আপনার সেন্স যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে অ্যাকচুয়াল রেজাল্টে আসতে পারবেন। স্ট্যান্ডার্ড কস্ট ডাটা variance is to backwards from standard cost data and variances to arrive the actual results. খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল এখানে দিচ্ছে, খুব ইন্টারেস্টিং। শর্টলি পড়ি, Q Limited operates a system of standard costing, and in respect of one of its products which is manufactured within a single cost center, the following information is given. For 1 unit of product, the standard material input is 16 liters at a standard price of 2 টাকা 50 পয়সা per liter. Standard labor rate 5 টাকা per hour. 6 hours are allowed to produce 1 unit. Fixed production overhead is absorbed at a rate of 120% of direct labor hour. তারপরে during the last 4 weeks accounting period, the following occurred. Actual result বলছে the material price variance was extracted on purchase and the actual price paid was 2 টাকা 45 পয়সা। 2 টাকা 8 টাকা করে কিনা করা ছিল পার লিটার, তাহলে 2 টাকা 45 পয়সা কিনছে, 5 পয়সা কি হইছে প্রাইসের, 5 পয়সা ফেভারেবল, প্রাইসের মধ্যে ফেভারেবল হইছে। জি, টোটাল ডাইরেক্ট লেবার কস্ট 1,21,500, টোটাল ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট ইনকার্ড 1,50,000, আর ভ্যারিয়েবল ইনক্লুড ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রাইস, ফেভারেবল কত, direct material usage variance favorable, adverse, direct labor rate variance adverse, direct labor efficiency variance favorable, fixed overhead expenditure adverse. কি করছে এখানে ভ্যারিয়েন্স গুলো দিয়ে দিচ্ছে আপনাকে, কোনটা কি ভ্যারিয়েন্স আছে, এবং কিছু অ্যাকচুয়াল ডাটা দিচ্ছে, এবং কিছু স্ট্যান্ডার্ডের প্রপোর্শন বলে দিচ্ছে। এখন আপনাকে কি করতে বলছে, ক্যালকুলেট দ্য ফলোইং 4-week period budgeted output in units, number of liters purchased, number of liters used above standard allowed, actual units produced, actual hours worked, average actual direct labor rate per hour. এই ডাটাগুলোর নির্ভর করে এই রিকোয়ারমেন্টগুলো আমাদের বের করতে বলছে। ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। এবং আপনারা এই 10 নম্বরটা হাতে কলমে করার পরে যখন এই অঙ্কটা করবেন, তাহলে দেখবেন যে আমার খুবই মজা লাগতেছে। এই অঙ্কটা আপনাদের আমি কুলাবে কিনা আমি তারপরে করি। বাজেটেড আউটপুট ইন ইউনিটস, হ্যাঁ, আগামী ক্লাসের জন্য রাখি স্যার, ইম্পর্টেন্ট। জি স্যার, আগামী ক্লাসের জন্য রাখি। আপনারা যেটা দিছে আগামী ক্লাসে এটা টাচ করে আমরা নেক্সট চ্যাপ্টার চলতে বলছিলাম, ঠিক আছে? আমার মনে হয় যে ওকে স্যার, এভাবে তাড়াহুড়ো না করি, যতটুকু পর্যন্ত আছে করছি আমরা, একটু পর্যন্ত আপনাদের কেমন লাগছে বলুন।
খুবই প্র্যাকটিক্যাল এবং আমাদের এটা কাজে লাগবে। এটা কাজে দিবে স্যার মনে হচ্ছে। খুবই কাজে দিবে। আমরা যে শুধু ব্যালেন্স করবো ওইটা হবে না। ব্যালেন্স কেন করব, রিপোর্টিংটা কেন করব, সেটা আমরা এখান থেকে শিখলাম এবং এটা আমাদেরকে প্র্যাকটিক্যালি কাজে লাগবে আমাদের। সো এটা ভালো মতো আপনারা আমি আপনাদের কিছু হোমওয়ার্ক মানে এটা তো করবেন আর বাসায় এখানে কিছু অঙ্ক আছে ওগুলো দেখবেন। চ্যাপ্টার টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং 8, 9, 10 খুবই ইম্পর্টেন্ট, এগুলো করবেন, সবগুলো করতে হবে। এখানে এই চ্যাপ্টারে ব্যালেন্স যে অঙ্কগুলো আছে সবগুলো আপনাদের করা উচিত। যেহেতু সলিউশন দেওয়া আছে, ঘাবড়ানোর কিছু নাই। আর সলিউশন দিকে না বুঝলে তারপর আমি তো আসি, হ্যাঁ, ইউ ক্যান কল মি, মেসেজ মি, কোনো অসুবিধা নাই। আমার সঙ্গে আপনারা ইনশাল্লাহ এটা বুঝে ফেলতে পারবেন, ঠিক আছে? বাট যতটুকু পর্যন্ত করছি অ্যাটলিস্ট ওইটা তো বাসে করবেন না, আপনারা করবেন কিনা বলেন? ইনশাআল্লাহ কিন্তু দেখবেন ক্লিয়ার, আমাদের আর কোনো ঝামেলা হবে না। আমরা সবাই একদম পরীক্ষার প্রিপারেশন ফেলতে পারতেছি এখানে, বুঝতে পারছেন? তো এই হলো মোটামুটি। সময় কিভাবে চলে যায় দেখছেন? তো আর কোনো প্রশ্ন আছে এখানে আপনাদের? না, ঠিক আছে। এখানে চ্যাটিং এর মধ্যে দেখতে পাচ্ছি প্রণেশ কুমার কি লিখছেন, থ্যাংক ইউ ফর ডেলিভারিং নাইস লেকচার, অ্যামেজিং। থ্যাংক ইউ প্রণেশ কুমার, আপনার ভালো লাগছে, আমারও শুনে ভালো লাগছে। সবাই ভালো থাকেন, তাহলে আমার জন্য দোয়া করবেন সবাই। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।